যারা সামনে 47তম বিসিএস দিবেন তাদেরকে উদ্দেশ্যে আমি বলি, কাজ হবে লেকচারটা ভালো মতন শোনা। লেকচারটা শোনার পরে আপনি যে রিডেনের যে বইটা দিয়েছি এই বইটা আপনি পড়বেন এবং এরপরে আপনি ডাইজেস্টে যাবেন। ডাইজেস্টে গিয়ে কিন্তু আপনার কখনো এরকম থাকবে না, ধরেন আপনাকে আমি বললাম যে মাইকেল মধুসূদন দত্তর শর্মিষ্ঠার গল্প শোনালাম, তো এই গল্প কোনো দিন কোশ্চেনে আসবে না, প্রিলিমিনারিতে কখনোই আসবে না। ধরেন এইরকম আসতে পারে যে শর্মিষ্ঠা কে লেখছে, যা শর্মিষ্ঠা কি জাতীয় গ্রন্থ, এই টাইপের কোশ্চেন আসতে পারে এমসিকিউতে। বাট আপনার প্রিলিমিনারির বইতে কিন্তু এভাবেই লেখা আছে, জাস্ট এতটুকুই লেখা আছে, ধরেন শর্মিষ্ঠা নাটক, তার চরিত্র এত এবং এইটা লিখছেন মাইকেল মধুসূদন দত্ত। সো এইটুকু আপনার হচ্ছে মোটামুটি তথ্যটা জানা থাকতে হবে। কিন্তু আপনি যখন ডাইজেস্টে পড়বেন তখন এই তথ্যটা যখন আপনি ডাইজেস্ট থেকে পড়বেন তখন আপনার কাজ হবে লেকচারে এইটুকু বলতে গিয়ে আমি যে আরও এক্সেস কথা বলছি, আমি যে আপনার সাথে কিছুক্ষণ কথা বলছি, গল্প বলার ট্রাই করছি, কি আসলে শর্মিষ্ঠা জিনিসটা, সো সেই জিনিসটা আপনি ব্রেনের মধ্যে রিকল করার ট্রাই করবেন প্রত্যেকটা বার যখন আপনি ডাইজেস্টে একটা জিনিস পড়বেন। এবং ওই টপিক নিয়ে আমি আলোচনা করছি, তাহলে কি আলোচনা হয়েছিল, এবং আপনি বিভিন্ন সময় ধরেন গুগল থেকে বিভিন্ন জায়গা থেকে তথ্য বা এমসিকিউ কোথাও পরীক্ষা দিতে গেছেন তার ব্যাখ্যা থেকে কোনো তথ্য পেয়েছেন, এই জিনিসগুলো রিকল করার ট্রাই করবেন নিজের ভেতরে। এইটা আপনাকে বেশ বড় করে ফেলবে আর কি। তো এই হচ্ছে বক্তব্য। আর প্রত্যেক দিনের লেকচারের মতোই আপনি ঘটনা একই। আজকে আমরা মূলত পড়া শুরু করব হচ্ছে কাজী নজরুল ইসলাম দিয়ে, এবং বঙ্কিমচন্দ্র পড়ব, মাইকেল মধুসূদন দত্ত পড়ব এবং দীনবন্ধু মিত্র আমরা পড়ব। কাজী নজরুল ইসলাম একটা বিশাল জিনিস, একটা মানে খুবই বিশাল একটা ব্যাপার। কাজী নজরুল ইসলামকে কথা বলতে গেলে ধরেন দিনের পর দিন তাকে নিয়ে কথাবার্তা বলতে হবে। তো কাজী নজরুল ইসলাম হচ্ছে মূলত আমরা তাকে যা হিসেবে চিনি, কাজী নজরুল ইসলাম এর বাইরেও আরও অনেক বিশাল কিছু। প্রথম কথা হচ্ছে কাজী নজরুল ইসলাম হচ্ছে একজন উস্তাদ। উস্তাদ মানে হচ্ছে গানের উস্তাদ। তিনি গান লিখতেন, তিনি গান সুর করতেন, তিনি গান গাইতেন, এবং তিনি 3টা বাদ্যযন্ত্রের উস্তাদ ছিলেন, মানে উস্তাদ লেভেলে বাজাতে পারতেন। তিনি হারমোনিয়াম খুব ভালো বাজাতে পারতেন, তিনি বাঁশের বাঁশি খুব ভালো মতন বাজাতে পারতেন, এবং তিনি তবলা বাজাতে পারতেন। এদের উস্তাদ লেভেলের বাজাতে পারতেন আর কি, মানে যে এরকম না যে গানে তাল দিতে পারে, ব্যাপারটা তা না, উস্তাদ লেভেলের। তিনি বাংলাদেশের একজন প্রগতিশীল রাইটার। তিনি ধর্মের ঊর্ধ্বে গিয়ে, নারী পুরুষের ঊর্ধ্বে গিয়ে তিনি লেখছেন আর কি, উপন্যাস লেখছেন, নাটক লেখছেন। তিনি একজন দার্শনিক, জীবন সম্পর্কে তার আলাদা মতাদর্শ আছে, এবং তিনি রাজনীতিবিদ। তিনি এমন রাজনীতিবিদ, কুমিল্লা অঞ্চলে তিনি কিন্তু হারমোনিয়াম বাজিয়ে গান গেয়ে গেয়ে মিছিল করে বেড়াইছে কুমিল্লা অঞ্চলে, স্বদেশী আন্দোলন, দেশের প্রতি আন্দোলন করার জন্য। তিনি একজন বড়সড় রাজনীতিবিদ, এবং অনেকেই মনে করেন যে তিনি অ্যাকচুয়ালি বাম রাজনীতি দ্বারা প্রভাবিত ছিলেন। এবং তিনি কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের একজন সৈনিক, 49তম রেজিমেন্টে তিনি কিন্তু যুদ্ধ করছেন, প্রায় 2.5 বছর তিনি মানে প্রথম বিশ্বযুদ্ধের একজন সোলজার। তার মানে হেন কোনো জায়গা নাই। এবং এতটুকুর মধ্যে যেটা বলি নাই, নজরুল যদি আসলে তার, আপনারা জানবেন কিছুদিন পরে, নজরুল আসলে জীবনে বেশি দিন কর্ম করতে পারে নাই। তার জীবনে তার কর্ম ছিল মাত্র 20 বছর। 20 বছরের পরে, 20 বছর ধরে, ধরেন 1920 থেকে 1940-41 এই টাইম পর্যন্ত তিনি জীবনে কাজ করছেন, এরপর আর কখনো কাজ করতে পারেন নাই। শারীরিক অসুস্থতা যদি নজরুলের না আসতো তাহলে আগামী 500 বছর বা 1000 বছর এই ভারতীয় অঞ্চলের মানুষ, পৃথিবী মনে রাখতো আসলে নজরুল একজন অন্যতম চলচ্চিত্র মানে প্রযোজক, পরিচালক, গল্প লেখক, মানে অনন্ত জলিলের মতন তিনি নায়ক, তিনি গায়ক। অনন্ত জলিল তো গান গায় না, নজরুল গান গাইছে। অনন্ত জলিলের চাইতে উন্নত লেভেল। ধরেন অনন্ত জলিল তো মিউজিক ডিরেক্টর না, কাজী নজরুল হচ্ছে নায়ক, কাজী নজরুল হচ্ছে গায়ক, কাজী নজরুল হচ্ছে মিউজিক ডিরেক্টর, গল্পকার, সিনেমাটোগ্রাফার এবং পরিচালক এবং প্রযোজক। একটা চলচ্চিত্র বানাতে যা লাগে তাই, মানে চলচ্চিত্রে। বাট তিনি জীবনে কাজ করতে পারে নাই। বাট যদি তিনি কাজী নজরুল শেষ পর্যন্ত বেঁচে থাকতেন তাহলে খুবই, মানে বেঁচে থাকতেন বলতে হচ্ছে যে শারীরিকভাবে যদি ভালো থাকতেন তাহলে তিনি আসলে অনেক অনেক উচ্চ লেভেলে চলে যাইত। এবং কাজী নজরুল খুবই রসিক মানুষ ছিলেন। রসিক মানুষ বলতে হচ্ছে কাজী নজরুল আজকের কথার মধ্যে কিছু কিন্তু মানে শব্দগত দিক দিয়ে, সাহিত্য তো, সাহিত্যের মধ্যে কিন্তু
বিভিন্ন ধরনের সাহিত্যই আছে। সাহিত্যের কথা, সাহিত্যের লেখক তার ভাষা প্রকাশ করছে, করতেই পারে। সো কিছু 18+ কথাবার্তা ধরেন আপনার হয়ে যেতে পারে, বাট এটা ওই ওই প্রেক্ষাপটে না, আমরা সাহিত্যটা বোঝানোর জন্যই আপনাদেরকে বলবো আর কি। তো কাজী নজরুল প্রচুর পান খেতেন এবং তিনি খুব রসিক মানুষ ছিলেন। তো কাজী নজরুল একবার একজন মহিলা আর কি, সে মহিলা কাজী নজরুলের পান খাওয়া দেখে বলতেছে, আপনি কি পান আসক্ত? মানে পান প্লাস আসক্ত, আপনি কি পানে আসক্ত? তো নজরুল হাসি মুখে বলতেছে, না, আমি বেশ্যাসক্ত। তো এটা ধরেন মানে এমনভাবে নজরুল বলছে, আমি শব্দটা ভালো মতন উচ্চারণ করতে পারলাম না। তারপরে মেয়েটা তো লজ্জা পেয়ে গেছে যে কি বলে এটা। তখন নজরুল বলতেছে যে বেশি প্লাস আসক্ত, আমি পানে বেশি প্লাস আসক্ত। এই তো সে খুবই এইরকম মানে রসিক মানুষ ছিলেন। এবং কাজী নজরুলের সাথে হচ্ছে রবীন্দ্রনাথের জীবনে যতদিন বেঁচে ছিলেন শেষ পর্যন্ত রবীন্দ্রনাথের খুবই ভালো সম্পর্ক ছিল। এবং কাজী নজরুল যখন ধূমকেতু পত্রিকাটা লেখেন, মানে পত্রিকা শুরু করেন, তখন ধূমকেতুর পত্রিকার উদ্দেশ্যে হচ্ছে রবীন্দ্রনাথ তাকে একটা চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠিতে লেখা ছিল, কাজী নজরুল ইসলাম কল্যাণে এসু, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাদ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ সিঁড়িতে উড়িয়ে দে তোর বিজয় কেতন। এবং ধূমকেতু পত্রিকার প্রথম পেজের উপরে সবসময় এই লাইনটা লেখা থাকতো, প্রত্যেকটা সংখ্যায় এই জিনিসটা লেখা থাকতো। এবং তিনি তিনি ব্রিটিশ শাসকের এগেনস্টে তিনি সারা জীবন লেখছে আর কি, পরাধীনতার এগেনস্টে তিনি লেখছেন আর কি। এবং তিনি আনন্দময়ীর আগমনে লেখে কিন্তু তিনি মোটামুটি জেল খাটছেন, যদিও 1 বছরের জেল হয়, বাট 6 মাস তিনি জেল খেটেছিলেন। প্রেসিডেন্সি জেলে তিনি 6 মাস ছিলেন। এবং আনন্দময়ীর আগমনের একটা লাইন দেখেন, আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলায় মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারীর শক্তি চারাল, দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবকদের দিচ্ছে ফাঁসি, ভূভারতাস কসাইখানা, আসবি কখন সর্বনাশী। এখন আপনি যদি এরকম কবিতা লেখেন ব্রিটিশ সরকার সরকারে, তখন তো আপনাকে আসলে তারা আটকা নেবে আর কি। এবং নজরুলকে কিন্তু জেল খাটতে হয়েছে। নজরুলের কাছে জীবনে যে যখন গেছে তখনই সে তার প্রেমে পড়ছে। সে নারী হোক পুরুষ হোক। বুদ্ধদেব বসু তার বইতে লেখছে যে নজরুলকে আমি দেখলাম এবং দেখেই প্রেমে পড়ে গেলাম। শুধু বুদ্ধদেব বসুও না, বুদ্ধদেব বসুর ওয়াইফ নজরুলকে দেখে নজরুলের প্রেমে পড়ে গেছে। মানে স্বামী স্ত্রী দুইজন মিলে নজরুলের প্রেমে পড়ছে। বুদ্ধদেব বসু তার এইখানে বইতেই এই জিনিসটা লেখছে। এবং কাজী নজরুল ইসলাম তিনি একজন কিন্তু হাত দেখতে পারত, জ্যোতিষ বিজ্ঞানে সে খুব পারদর্শী ছিল। তো একটা গল্প আছে নজরুলকে নিয়ে, নজরুল আসলেই হাত দেখতে পারতো। একজন এসে বলছে, হাত দেখাইছে, বলছে আপনি বিদেশ যেতে পারেন। পরের মাসেই সে বিদেশ চলে গেছে। আরেকজন আসছে, হাত দেখে বলছে আপনি পৃথিবীর বাইরে চলে যেতে পারেন। পরের মাসেই সে মরে গেছে। সো খুবই উচ্চ লেভেলের মানে লোক হচ্ছে কাজী নজরুল ইসলাম। তো তাকে নিয়ে আসলে গল্পের কোনো শেষ নাই। আরও কিছু গল্প আমরা করতে পারি, শুনতে ভালো লাগবে আপনার। কাজী নজরুল ইসলামের গল্প মানে আমার নিজেই খুবই চমকপ্রদ হয়েছি। কাজী নজরুল ইসলামকে নিয়ে জানছি। আসলে আমরা যতটুকু জানতাম ততটুকু, এই যে কাজী মোতাহার হোসেনের একটা বই আছে, এটা আপনারা, এই যে এটা হচ্ছে বইয়ের নাম হচ্ছে স্মৃতিকথা, কাজী মোতাহার হোসেন, ঢাকা ইউনিভার্সিটির পরিসংখ্যান ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের সর্বকালের খুবই উচ্চমানের দাবারু। এবং মাসুদ রানা সিরিজ যিনি লেখেন, তার বাবা হচ্ছে কাজী মোতাহার হোসেন। সানজিদা খানমের বাবা হচ্ছে কাজী মোতাহার হোসেন। সানজিদা খানম বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীতের একটা বিশাল কিছু আর কি, ছায়ানটের কিন্তু তারা প্রতিষ্ঠাতা। সো কাজী মোতাহার হোসেনের বাংলা সাহিত্যের একটা বিশাল কিছু, প্লেটোর সিম্পোজিয়ামকে তিনি অনুবাদ করেছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান প্রভাষক ছিলেন তিনি। তো তিনি নজরুলের বন্ধু ছিলেন। এবং নজরুলের কিছু চিঠিপত্রের আবৃত্তি আপনারা পাবেন ইউটিউবে, দেখবেন ম্যাক্সিমাম চিঠি হচ্ছে লেখছে স্নেহের মতিহার। এই মোতাহারকে মতিহার বলে ডাকতেন হচ্ছে কাজী নজরুল। এইখানে লেখছে যে কাজী নজরুল ইসলাম এত ভালো গান গাইতে পারতেন, এত ভালো
যে কাজী মোতাহার হোসেন লিখতেছে মানুষ বোঝা মাথায় নিয়ে, ধরেন এই যে মালামাল বিশাল বড় ভার মাথায় নিয়ে যাচ্ছে, কাজী নজরুল ইসলাম গান গাচ্ছে, তার কণ্ঠ এতই ভালো ছিল যে কাজী নজরুল ইসলাম সে বোঝা মাথায় নিয়ে ধরেন কিছুক্ষণ গান শুনে গেছে। এই রকম লেভেলের উস্তাদ ছিলেন কাজী নজরুল ইসলাম। যে কোনো কিছুতে যে কোনো প্রেক্ষাপটেই কিন্তু তিনি গান লিখতে পারতেন। কাজী নজরুল ইসলাম হচ্ছে আমাদের জাতীয় কবি। কিন্তু এইখানে একটা বিষয় আছে, সরকারি কোনো প্রজ্ঞাপনে মানে 2020 সাল পর্যন্ত আমি তথ্য জানি, সরকারি কোনো প্রজ্ঞাপনে বা কোনো আইনে বা কোনো গ্যাজেটে কিন্তু কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করা হয় নাই। এটা এটা করা পরবর্তীতে কোনো ডকুমেন্ট আছে কিনা আমি জানি না, বাট বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন ডকুমেন্টে পাওয়া যায় যে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। কাজী নজরুল ইসলাম 1976 সালে যখন বাংলাদেশে মারা যায় কাজী নজরুল ইসলাম, তখন তার জানাজা হয় সোহরাওয়ার্দী উদ্যানে। কাজী নজরুল ইসলামের, চিন্তা করেন বাংলাদেশে একজন কবি মারা গেছে কাজী নজরুল ইসলাম, সোহরাওয়ার্দী উদ্যানে তার জানাজা হয়। সেই জানাজায় তার যে মরদেহ বহন করে ঢাকা ইউনিভার্সিটির মসজিদের পাশে, মানে তার যে সমাধি স্থান এই পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যান থেকে যে নিয়ে আসা হয়, এইটুকু তার খাটিয়া বহন করেছিল তদানীন্তন বাংলাদেশের রাষ্ট্রপতি আবু সায়েম মোহাম্মদ সাদাত এবং মেজর জেনারেল জিয়াউর রহমান এবং তৎকালীন সেনাবাহিনী এবং বিমান বাহিনী প্রধান। এই রকম বড় বড় লোক কাজী নজরুল ইসলামের খাটিয়া বহন করে তার কবর পর্যন্ত নিয়ে আসছিলেন। এবং তার মৃত্যুর পর 2 দিনের কিন্তু রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় এবং ভারতের সংসদেও কিন্তু 1 মিনিট বোধহয় নীরবতা পালন করা হয়। সো কাজী নজরুল ইসলাম একটা বিশাল কিছু, এবং খুবই কাজী নজরুল ইসলাম আসলে অন্য কিছু। ঠিক আছে, আমরা ধীরে ধীরে আজকে কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানব এবং অনেক কিছুই আজকে আমরা আসলে জানব। এবং সবচেয়ে যে জিনিসটা আপনারা বলে রাখি, কাজী নজরুল ইসলাম মূলত তার লেখালেখি যেটা শুরু করেছিলেন, কাজী নজরুল ইসলাম তার লেখালেখি তার ম্যাক্সিমাম লেখালেখি হচ্ছে 1920 থেকে 1941 পর্যন্ত। এইটুকু তার জীবনের ক্যারিয়ার। এরপরে আসলে তার ক্যারিয়ার নিভে গেছে। 1942 সালে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং এই অসুস্থতায় তিনি বাকশক্তি হারায় ফেলেন। তো বাকশক্তি হারায় ফেলেন 1942 সালে। এখন সালটা চিন্তা করেন, 1942, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছে। এবং ডাইরেক্ট যে বলে দেয় না বিভিন্ন জায়গায় যে তার এই রোগের কারণে তিনি বাকশক্তি হারাইছে, তার রোগ ডায়াগনোসিস করাই যায় নাই তার কী রোগ হয়েছিলেন। তার মস্তিষ্কের ব্রেন সংকুচিত হয়ে গেছিল। 1942 সালে যদি কাজী নজরুল ইসলামের ট্রিটমেন্ট হতো ভালো মতন, তাহলে কাজী নজরুল ইসলামের মতন একটা কবি প্রতিভা হারায়া যেত না। 1942 সালে তাকে লন্ডনে নিয়ে যাওয়া যায় নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে। এবং জানেন তার ট্রিটমেন্ট হয়েছে শুধুমাত্র হোমিওপ্যাথি এবং ভেষজ বলতে হচ্ছে যে এই কি বলে যে লতা পাতার ওষুধ দিয়ে, ঠিক আছে, জাস্ট এইটা দিয়ে তার ট্রিটমেন্ট চলছে। কোনো এলোপ্যাথিক ট্রিটমেন্ট তাকে নেওয়া হয় নাই, কোনো বড় ডাক্তার তাকে দেখানো হয় নাই। এবং 1944 সালের পরে তিনি শুধু বাকশক্তি না, তিনি কিন্তু মোটামুটি 1944 থেকে 1952 পর্যন্ত পাগল ছিলেন। এবং 1952 সালে তিনি কিন্তু প্রায় 6 মাস রাঁচির একটা পাগলাগারদে ট্রিটমেন্ট নিয়েছেন এই কাজী নজরুল ইসলাম। তাকে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দিয়েছে। আপনাদের আমি একটা জিনিস পড়ে শোনাই হোমিওপ্যাথি নিয়ে। ধরেন হোমিওপ্যাথি নিয়ে আমি আমার ব্যক্তিগত মতামত দিতে চাই না, আমি আরেকজনের উপর দিয়ে দিচ্ছি। এই যে জসীমউদ্দিনের জীবন কথা পড়তেছিলাম, তো জসীমউদ্দিনের যেটা আপনাদের গত লেকচারে আমি বলছি তার জীবন কাহিনী আর কি। তো জসীমউদ্দিন তার জীবন কথা, আমার কাছে যে বইটা আছে এই বইয়ের 252 নম্বর পেজে লিখতেছে, জাস্ট আমি এতটুকু পড়ি, কারো সমালোচনা করা আমার উদ্দেশ্য না, এটা বলছে কিন্তু জসীমউদ্দিন। সো যা যাবে জসীমউদ্দিনের উপর দিয়ে যাবে। ভুসি গারোয়ানের ছেলের কলেরা হইল, স্টেশন মাস্টার বলিলেন হোমিওপ্যাথিক চিকিৎসা করাই। আমি হোমিওপ্যাথিকে বিশ্বাস করিতাম না, এখনও করি না। শুনিয়াছি আমেরিকার কোনো কোনো প্রদেশে হোমিওপ্যাথি চিকিৎসা নিষিদ্ধ। পৃথিবীর প্রায় 2/3 তো ভ্রমণ করিলাম, একমাত্র পাক ভারত ব্যতিরে কোথায়ও কোনো হোমিওপ্যাথি ডাক্তার দেখিতে পাইলাম না। আমাদের দেশের লোকেরা যেমন ভূত পেত ওঝা পীর ফকির বিশ্বাস করেন, তেমনি অধিকাংশ বাঙালি মানুষ
হোমিওপ্যাথি ডাক্তারকে বিশ্বাস করেন। ঠিক আছে, যাই হোক, এটা আমাদের বিষয় না। নজরুলকে আসলে এইরকম করা হয়েছে, এটা খুবই মানে খুবই বেদনাদায়ক। আমরা একটা বিশাল প্রতিভা হারাইছি, এবং আজকে বুঝবেন যে এই রোগের কারণে আমরা কি হারালাম। আলোচনার মধ্যে আমরা বুঝে যাব এটা। 1952 সালে তাকে অ্যাকচুয়ালি মূলত রাঁচিতে ট্রিটমেন্ট করা হচ্ছিল, সাথে তার স্ত্রী প্রমীলা দেবীও ছিলেন। 1953 সালে অ্যাকচুয়ালি তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। লন্ডন থেকে তাকে ভিয়েনা নিয়ে যাওয়া হয়, এবং তার দেখা যায় যে ইনভ্যালুশন সাইকোসিস নামক রোগে তিনি ভুগতেছেন। এবং এই রোগের ট্রিটমেন্ট করার পরে নজরুল ভালো হয়ে যায়, কিন্তু নজরুলের কিন্তু আর বাকশক্তি ফেরত পান নাই, এবং তার মস্তিষ্কের চিন্তা শক্তি পর্যন্ত কমে গেছে। নজরুল খুবই মেধাবী মানুষ ছিলেন, এবং নজরুল একটা জিনিস দেখলে দীর্ঘদিন মনে রাখতে পারতেন, এবং যে কোনো সিচুয়েশনে যে কোনো মুহূর্তে তিনি একটা গান কবিতা লিখে সুর দিয়ে ফেলতে পারতেন তাকে। নজরুলের চিকিৎসার ভর বহন করার জন্য নজরুল চিকিৎসা কমিটি নামে কলকাতা একটা কমিটি হয়, এবং তারা চাঁদা তুলে টাকা পয়সা ম্যানেজ করে। ঠিক আছে, এবং নজরুল কিন্তু অসাম্প্রদায়িক ছিলেন। এটা এখন আমি ছোট করে বলতেছি, বড় আলোচনার মধ্যে এর সাথে অসাম্প্রদায়িক, ধরেন আপনাদের কিন্তু রিটেনে এরকম কোশ্চেন আসতে পারে, নজরুলের অসাম্প্রদায়িকতা ব্যাখ্যা করুন। আমি এখন একটা অ্যাঙ্গেল থেকে বলতেছি। নজরুল 4 সন্তানের জনক ছিলেন, 4 সন্তান। প্রমীলা দেবী হচ্ছে তার ওয়াইফ, যদিও প্রমীলা দেবী তার দ্বিতীয় ওয়াইফ। আমরা নজরুলের প্রেম ভালোবাসা নিয়ে যখন কথা বলবো আপনারা বুঝে যাবেন কোন লেভেল আর কি। 4 সন্তান ছিলেন। তার প্রথম সন্তানের নাম রাখেন কৃষ্ণ মোহাম্মদ। নজরুলের প্রথম সন্তানের নাম কৃষ্ণ মোহাম্মদ। ভারতীয় উপমহাদেশে, যে দেশে হচ্ছে ধর্মই মেইন, ধর্মর ভিত্তিতে দেশ ভাগ হয়ে যাচ্ছে, সেই রকম দেশে কাজী নজরুল ইসলাম তার সন্তানের নাম রেখেছেন কৃষ্ণ মোহাম্মদ। যদিও সন্তান জন্মের কয়েক মাসের মধ্যেই এই কৃষ্ণ মোহাম্মদ মারা যান। তার দ্বিতীয় সন্তানের তিনি নাম রাখেন অরিন্দম খালেদ। অরিন্দম কিন্তু রাবণ, রামায়ণের যিনি রাবণের ছেলে হচ্ছে মেঘনাদ। মেঘনাথের আর এক নাম হচ্ছে অরিন্দম। অরিন্দম খালেদ ডাকনাম ছিল বুলবুল, এবং এই বুলবুলও 2 বছর পরে মারা যায়। তখন এই বুলবুলের শোকে নজরুল একটা গান লেখেন যে শূন্য এ বুকে পাখি মোর আয় ফিরে আয়। নজরুলের তৃতীয় সন্তান হচ্ছে কাজী সব্যসাচী, এবং তিনি উপমহাদেশের একজন বড় আবৃত্তিকার ছিলেন। এবং নজরুলের কনিষ্ঠ সবচেয়ে ছোট ছেলে হচ্ছে কাজী অনিরুদ্ধ, এবং তিনি উপমহাদেশের শ্রেষ্ঠ বাঙালি গিটারবাদক ছিলেন। এবং এরা বেশি দিন বাঁচে নাই, নজরুলের সন্তানরা কেউই 50 বছরের বেশি হায়াত পান নাই। এবং এই যে কাজী অনিরুদ্ধ, তার স্ত্রী বোধহয় আবার হিন্দু ছিলেন। এবং আপনারা আরও আলাপ আলোচনা করলে বুঝবেন নজরুলের একটা পিকচার দাঁড়াবে। এবং নজরুল যে অসাম্প্রদায়িক নজরুল, তার সবচেয়ে সাম্যদাবী কাব্যগ্রন্থের মানুষ কবিতায় তিনি অনেক ভালো মতন বুঝিয়েছেন। নজরুলের যে গাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নাহি কিছু মহিয়ান, এইখানের আমি কয়েকটা লাইন দিছি, যদিও মাঝখানের লাইন, 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু, তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা প্রুত লাগিয়াছে আজ সকল দুয়ারে চাবি, কোথায় চেঙ্গিজ গজনি মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার, খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বার খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। যে এত চড়া কথা, এত চড়া কথা, এবং ওই আমলে, এটা কিন্তু 2024 সাল না, ওই আমলে লেখা। ঠিক আছে, ওই আমলে লেখা, এটা কিন্তু মানে বিশাল কিছু, বিশাল কিছু। তো নজরুল ছিলেন অসাম্প্রদায়িক নজরুল। এবং নজরুলের অসুস্থতা নিয়ে একটু আপনারা জানলেন। এরপরে অ্যাকচুয়ালি 42-এর পরে নজরুল সাহিত্যে আর কোনো কিছুই করতে পারেন নাই আর কি। নিষিদ্ধ নজরুল নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। নিষিদ্ধ নজরুল নিয়ে বইটাই লিখেছে হচ্ছে শিশির কর। অবশ্যই যদি কখনো রিটেনে এরকম কোশ্চেন আসে যে নজরুলের কোন কোন গ্রন্থ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, আর প্রিলিমিনারিতে আসবে নিচের কোনটা নিষিদ্ধ গ্রন্থ, এরকম আর কি, তো অবশ্যই রিটেনে লিখতে গেলে রেফারেন্স হিসেবে শিশির করের নিষিদ্ধ নজরুল বইটা রেফারেন্সে দিবেন। 1922 থেকে 1931 পর্যন্ত নজরুলের মোট 4টা গ্রন্থ
নিষিদ্ধ হয়েছিল ভারত সরকারের এগেনস্ট, মানে তৎকালীন ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে নিছিল। যদিও বা বাজেয়াপ্ত করে নিলেও মানে ব্রিটিশ সরকার কিন্তু এই বইগুলো মার্কেট থেকে তুলে দিতে পারে নাই। নিষিদ্ধ করার ফলে যে মানুষের কি নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ বেশি, সো মানুষ কি হয়েছে জানেন, বেশি আরও ওই বই কিনছে, মানে ব্ল্যাক মার্কেটে ওই বই সেল হয়েছে আরও বেশি, সমস্যা নাই। 1922 সালে তার প্রথম প্রবন্ধ গ্রন্থ নিষিদ্ধ হয় হচ্ছে যুগবাণী। যুগবাণীতে একটা প্রবন্ধ, 21টা প্রবন্ধ আছে, তার মধ্যে একটা বিভিন্ন আমি কয়েকটা প্রবন্ধের কিছু লাইন তুলে দিছে, আপনারা একটু পড়বেন। আমি শুধু নবযুগের একটা লাইন পড়ি, দেখেন আপনি কি টাইপের কথা লিখছে। যে নবযুগ রচনাতে নজরুল লেখছে যে এসো ভাই হিন্দু, এসো এসো মুসলমান, এসো বৌদ্ধ, এসো খ্রিস্টিয়ান, আজ আমরা সব গণ্ডি কাটাইয়া, সব সংকীর্ণতা, সব মিথ্যা, সব স্বার্থ চিরতরে পরিহার করিয়া প্রাণ ভরিয়া ভাইকে ভাই বলিয়া ডাকি, আজ আমরা আর কলহ করিব না। এই যে সাম্যবাদী যে চিন্তা করেন যে আমরা ভাইকে ভাই বলে ডাকি। এখন ব্রিটিশ সরকার কিন্তু আমাদের উপমহাদেশকে যে শাসন করতে, এটা আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় বলা হয়েছে ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করে স্বাধীন করো, শাসন করো আর কি, ভাগ করে শাসন করো। আপনি একটা জায়গায় সবগুলা মানুষ ইউনাইটেড, এখন ইউনাইটেড মানুষগুলাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। তো আপনি যখন ডিভাইডেড হয়ে যাবে তখন তারা এক পক্ষ আর এক পক্ষের সাথে যুদ্ধ করবে, ঝামেলা করবে, তখন আপনার দিকে কেউ তাকাবে না, আপনি তাদেরকে শাসন করবেন। এই ডিভাইড অ্যান্ড রুল মেকানিজমে তারা কিন্তু হিন্দুদের এবং মুসলমানদের জন্য আলাদা আলাদা ধরনের নির্বাচনের ব্যবস্থা করেছিলেন। এবং হিন্দু মুসলমানদের জন্য কিন্তু যে কংগ্রেস, ব্রিটিশরা প্রতিষ্ঠা করছে কংগ্রেস, পরবর্তীতে আবার মুসলিম লীগ প্রতিষ্ঠা হওয়ার পেছনেও তাদের ইন্ধন আছে। তার মানে তারা বলছে যে তোমরা রাজনীতিতে আলাদা হয়ে যাও, দুইটা মতাদর্শ হয়ে যাও, আলাদা হয়ে যাও, আমি তোমাকে শাসন করি। তারা বাংলাকে পর্যন্ত ভাগ করে দিছে, পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ আলাদা করে দিছে, হিন্দু মুসলমান আলাদা করে দিছে, ডিভাইড করো অ্যান্ড রুল করো। সো এইরকম একটা জায়গায় নজরুল বলতেছে আমরা ভাইকে ভাই বলে একত্রিত থাকবে। তা এটা ব্রিটিশ সরকারের আতে ঘা লাগবে, খুব স্বাভাবিক। এবং ম্যাক্সিমাম প্রবন্ধেই তিনি বিপ্লবের কথা বলছেন। এরপরে তার 24 সালে তার দুইটা গ্রন্থ একবারে নিষিদ্ধ হয়, দুইটাই কাব্যগ্রন্থ, বিষের বাসী এবং ভাঙার গান। এবং ভাঙার গান হচ্ছে পুরা বিপ্লবী কথাবার্তা, পুরা বিপ্লবী। এইখানে ধরেন আপনার জাস্ট বলছে বিপ্লব করো, বিপ্লব ছাড়া কোনো কথা হবে না, ঠিক আছে, যে ইনকলাব জিন্দাবাদ। 1931 সালে তার দুইটা নিষিদ্ধ হয়, প্রলয় শিখা এবং চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু কিন্তু সঙ্গীত গ্রহত, যদিও কবিতা, নজরুলের ম্যাক্সিমাম কবিতাকেই আপনি চাইলে গানে সুর দিয়ে ফেলতে পারেন। তো এই হচ্ছে 5টা গ্রন্থ নজরুলের নিষিদ্ধ হয়। বাট বিভিন্ন সময় বিভিন্ন কিছুর উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়। বাট এই নিষেধাজ্ঞাগুলো হচ্ছে স্পেসিফিক রচনার প্রতি, স্পেসিফিক ইয়ের প্রতি। এবং নজরুলের পেছনে একটা সময় সবসময় গোয়েন্দা ঘুরে বেড়াইতো। এই কবি সুফিয়া কামাল এক সময় লিখেছেন যে সুফিয়া কামাল তখন হচ্ছে তার বাসায় একটা গানের অনুষ্ঠান বাসায় আর কি, ধরেন সঙ্গীতের আয়োজন আর কি। তো এই জায়গায় কাজী নজরুল ইসলাম আইসেন, আরও কিছু অতিথি আছে। তো কাজী নজরুল ইসলাম ওইখানে বসে হারমোনিয়াম বাজায় গান গাচ্ছেন। তখন একটা সময় নজরুল গান গেয়ে উঠছে যে টিকটিকি তুমি টিকটিকি, ঠিক ঠিকই ঠিক ঠিকই, টিকটিকি তুমি টিকটিকি, ঠিক ঠিকই তুমি ঠিক ঠিকই। মানে যে টিকটিকি মানে কি, গোয়েন্দাদেরকে টিকটিকি বলে না, যে টিকটিকি। তো আসলেও ওই গানের মজলিসে একজন টিকটিকি ছিলেন। তখন যে আসলে গোয়েন্দা ছিলেন তিনি রেগে গেছেন। রেগে যাওয়ার পরে তিনি উঠে বের হয়ে চলে গেছেন। তখন সুফিয়া কামাল নজরুলকে জিজ্ঞাসা করছে যে আপনি এটা চিনলেন কিভাবে যে সে আসলে গোয়েন্দা? তখন নজরুল বলছে যে গায়ের গন্ধে চিনে ফেলছি, যে কিছু কুটুম আছে যা কুটুমের গায়ের গন্ধ আমি চিনি। যাই হোক, এবং এই যে নজরুলের যে আপনার এই বিষের বাসী যে কাব্যগ্রন্থটা, এই কাব্যগ্রন্থের যে প্রচ্ছদ, এই প্রচ্ছদ ছিল হচ্ছে একটা প্রথম কার্যগ্রন্থের যে প্রচ্ছদ, যদিও আমি গুগলে খুঁজে পাই নাই, পেলে আপনাদেরকে আমি দেখাতাম। এই প্রচ্ছদে একটা যুবক বাঁশি বাজাচ্ছে, হাঁটু গেড়ে বসে, তার পায়ের কোনো স্যান্ডেল ম্যান্ডেল নাই, এবং একটা সাপ তাকে পেঁচিয়ে ধরে আছে, তারপরেও তিনি ছাড়তেছেন না, তিনি বাঁশি বাজায় যাচ্ছেন, ঠিক আছে। এইরকম ছিল, ধরেন প্রচ্ছদই ছিল বিপ্লবের ছায়া। সো নজরুল, এবং অনেকেই বলে যে নজরুল আসলে খুব ইমোশনাল ছিলেন, মানে সাময়িক আবেগে প্রভাবিত হয়ে নজরুল লিখতেন। সো কখনো তার মনে হলেই
যে কোনো বিষয় তিনি লিখে ফেলতেন আর কি। যাই হোক, আমরা একটু প্রেমিক নজরুলকে চিনি, নজরুলের জীবনের যত প্রেম, এবং নজরুল আসলেই আমার মনে হয় উপমহাদেশের সবচেয়ে বড় প্রেমিক ছিলেন। নজরুলের লেভেলের প্রেম করা পসিবল না আসলে। যাই হোক, নজরুল একবারে ছোটবেলায় তার গ্রামেরই সফুরা খাতুন, ধনির মেয়ে আর কি, সফুরা খাতুনকে তিনি প্রেম করেন আর কি, যদিও আসলেই প্রেম ছিল, পরে তো নজরুল গানের দিকে চলে গেছে। নজরুল একবার কলকাতা থেকে 1920 সালের দিকে কলকাতার থেকে তিনি কুমিল্লায় আসেন। তার এইখানে আরেকজন একটু বড় ভাই টাইপের একজন ছিলেন, তো তার ভাগ্নি ছিলেন হচ্ছে সৈয়দা আশার খানম। এই এর সাথে মূলত বিয়ে দেওয়ার চিন্তা করেই নজরুলকে নিয়ে আসা হয়। তো যে লোকটা নিয়ে আসছে আমি নাম ভুলে গেছি, বাট তিনি একটু ডিস্টার্ব লোক ছিলেন আর কি, মানে লোক ভালো ছিল না একটু। নজরুলের যারা বন্ধুরা ছিলেন তারা কেউই তাকে পছন্দ করতেন না। তো তাকে নিয়ে আসছেন, এই বাসায় এসে নজরুল বাঁশি বাজায়, তো পুকুর ধারে বসে বাঁশি বাজায়, তো তো ওই সৈয়দা খানম চলে আসেন, বাঁশি শুনেন। তা নজরুল ডিস্টার্ব আছে, নজরুল কিন্তু তার ভেতরে বিভিন্নভাবে প্রেম জাগ্রত করছে, ইচ্ছা করে স্বেচ্ছায় নজরুল ট্রাই করছে প্রেম হোক। তো প্রেম যখন হয়েছে পরিবারের লোকজন, কারণ নজরুল তো মানে সাহিত্যিক, সাহিত্যিক তো তখন আসলে অত বড় সাহিত্যিক না। তো নজরুলকে ওই পরিবারের মানে সৈয়দা খানমের পরিবারের, যাকে নজরুল নার্গিস বলে ডাকতেন, নজরুল যাকে সাথে প্রেম করে একটা নাম দিয়ে দেয় আর কি, তো নার্গিস বলে ডাকতেন। তো নার্গিসের পরিবারের লোকজন পছন্দ করে নাই প্রথমে, বাট পরবর্তীতে নজরুলের সাথে তার বিয়ে হয়। কিন্তু বিয়ে যেদিন হয়ে যায় না, নজরুল মোটিভেশন হারায় ফেলে যে বিয়েটা করে ঠিক করলাম না। তো বিয়ের রাত্রেই নজরুল ওইখান থেকে পালায়া যায়, এবং নজরুল পালায়া যায় বলতে বউকে বলে আসছিল সামনে শ্রাবণ মাসে চলে আসবো, নার্গিসকে বলে আসছে শ্রাবণ মাসে। তো কত শ্রাবণ চলে গেল, কত আশ্বিন কার্তিক অঘ্রাণ চলে গেল, নজরুল আর আসে না। এবং এই নার্গিস নজরুলের জন্য 17 বছর অপেক্ষা করে গেছেন। 1921-এ নজরুল চলে গেছে, 17 বছর ধরে নার্গিস তার জন্য অপেক্ষা করছে, বাট নজরুল ততদিনে আশালতা সেনগুপ্তর প্রেমে পড়ে গেছে আর কি। এবং 1924 সালে আশালতাকে বিয়েও করে ফেলে নজরুল। এবং চিন্তা করেন, কাজী নজরুল ইসলাম বিয়ে করতেছেন আশালতা সেনগুপ্তকে, মানে হিন্দু মুসলমানের বিয়ে। এবং নজরুল তখন বিপ্লবী ছিলেন, এবং আশালতা সেনগুপ্তও কিন্তু এই বিভিন্ন সময় এই টাইপের মতাদর্শকে পছন্দ করতেন, এবং আশালতার বোল্ডনেসে নজরুল ইয়ে হয়। এবং এই আশালতা সেনগুপ্তের মা গিরিবালা দেবী কিন্তু এই বিয়েতে আগ্রহ দেখায়, এবং তিনিই এই বিয়ের ব্যবস্থা করেছিলেন। এবং আশালতা সেনগুপ্তকে নিয়েই কিন্তু নজরুল একটা কাব্যগ্রন্থও লিখেছিলেন, দোলন চাপা। নজরুলের যে জেল হয়েছিল এই বিয়ের আগে, কিন্তু 23-এ জেল হয়েছিল, জেলে বসে তিনি দোলন চাপা লিখেছিলেন, এবং আশালতা সেনগুপ্তকে তিনি প্রমীলা বলে ডাকতেন। এরপরে বিয়ের পরে তিনি আবার রানু প্রতিভা বসু আর কি, এবং জাহানারা চৌধুরীর সাথে তার নানাবিধ সম্পর্কের কথা বলা যায়, মানে বিভিন্ন সময় উঠে আসছে, বাট সিরিয়াস প্রেমে পড়ে যায় হচ্ছে ফজিলাতুন্নেসার প্রেমে, পাগল হয়ে যায় নজরুল। ফজিলাতুন্নেসা ছিলেন ঢাকা ইউনিভার্সিটির প্রথম মুসলমান মেয়ে স্টুডেন্ট, এবং তিনি ছিলেন গণিত শাস্ত্রের স্টুডেন্ট, ম্যাথের লোক। তো ফজিলাতুন্নেসাকে নজরুল কোনোভাবেই কাবু করতে পারেন নাই। নজরুল প্রচুর চেষ্টা করছেন ফজিলাতুন্নেসাকে নিয়ে, মানে খুব চেষ্টা করছেন প্রেমে আনার জন্য, কিন্তু পারেন নাই, কোনোভাবেই পারেন নাই। এবং তিনি 1928 সাল থেকে তিনি প্রচুর চেষ্টা করছেন, এবং যতবার ঢাকায় আসছে ততবারই তিনি ফজিলাতুন্নেসার সান্নিধ্যে যাওয়ার ট্রাই করছেন, পারেন নাই। ফজিলাতুন্নেসার বন্ধু ছিলেন কাজী মোতাহার হোসেনের, যে যার কথা আমরা শুরুতে বললাম এইটার, কাজী মোতাহার হোসেন। কাজী মোতাহার হোসেনের মাধ্যমে তিনি খোঁজ খবর নিতেন, এবং কাজী নজরুল ইসলাম একবার আবার ফজিলাতুন্নেসা কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন, তো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে তো নজরুলের প্রেমে ইয়ে করে না। তখন নজরুল বলে যে সঙ্গীত পড়ে শিখে কবিগিরি করে আমি কি করলাম, আজ যদি ক্ষমতা থাকতো তাহলে আমিও গণিত পড়তাম, আর আমার যদি বিএটা পাশ করা থাকতো তাহলে আমি এমএতে আমি দেখায় দিতাম ফার্স্ট ক্লাস ফার্স্ট আমিও হতে পারি। চাইল্ডিশ হয়ে গেছিলো, এবং মোতাহার হোসেনকে খুবই দুঃখে দুঃখে করে চিঠি লিখতো, এবং কাজী নজরুল ইসলাম চাইতো এই চিঠিগুলা কাজী নজরুল ইসলাম যেন ফজিলাতুন্নেসাকেও দেয়, তাহলে ফজিলাতুন্নেসাও যেন কাজী নজরুলের প্রেম সম্পর্কে একটু জ্ঞাত হতে পারে।
এবং কাজী মোতাহার হোসেনের একটা চিঠিতে তিনি লেখছেই, এই যে এখানে দেখেন একটা লেখছে, আমি এটুকু আপনাদের লিখেই দিছি যে এ চিঠি শুধু তোমার এবং আরেকজনের, আরেক মানে কাজী মোতাহার হোসেনকে লিখতেছে, মতিহার নামে ডাকতেন মোতাহার হোসেনকে। এ চিঠি শুধু তোমার এবং আরেকজনের, এই স্যাক্রেড, এটাকে স্যাক্রেড মনে করো, আরেকজনেও কেউ দিও এই চিঠিটা দুদিনের জন্য। মানে কাজী নজরুল বলতেছে তাকেও দিয়ে আর কি। এবং এতই পাগল হয়ে গেছিল যে কাজী নজরুল ইসলাম চিঠিতে লিখতেছে এরকম যে ভিক্ষে যদি কেউ তোমার কাছে চাইতে আসে অদিষ্টের বিড়ম্বনায়, তাহলে তাকে ভিক্ষা নাই দাও, কুকুর লেলিয়ে দিও না। আঘাত করার একটা সীমা আছে, সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে যায়, আর তখনই তার নাম হয় অবমাননা। কাজী মোতাহার হোসেন এটা কাজী মোতাহার হোসেনকে চিঠিতে লিখতেছে। তারপরে এই প্রেমই শেষ না, এরপরে তিনি এই শামসুন নাহারের প্রেমে পড়েন। শামসুন নাহার ছিলেন হাবিবুল্লাহ বাহারের বোন। হাবিবুল্লাহ বাহার হচ্ছে আমাদের এই যে সেগুনবাগিচার ওইখানে হাবিবুল্লাহ বাহার একটা কলেজও আছে। হাবিবুল্লাহ বাহারের বোন ছিলেন শামসুন নাহার। সেই শোনা যায় নজরুল শামসুন নাহারের প্রেমেও পড়েছিলেন, এবং নজরুলের যে সিন্ধু হিন্দল কাব্যগ্রন্থটা, এইটা তিনি বাহার এবং নাহারকে উৎসর্গ করেছেন। তো বাহার হচ্ছে হাবিবুল্লাহ বাহার এবং নাহার হচ্ছে শামসুন নাহার। এবং নজরুল যখন এই ফজিলাতুন নেসার প্রেমে পাগল, এই মুহূর্তে কিন্তু তিনি একটা এই যে লিখেছিলেন, এই সঞ্চয়িতা। সঞ্চয়িতা ছিল শুধু কবিতা না, একটা সংকলন, অনেকগুলো জিনিসই ছিল, কবিতা ছিল, গান ছিল। এই সঞ্চিতাটা তিনি ফজিলাতুন নেসাকে উৎসর্গ করতে চেয়েছিলেন, কিন্তু ফজিলাতুন নেসা রাজি হন নাই, কেননা সে তো নজরুলের প্রেমে পড়বে না। তো তারপরে তিনি এটা রবীন্দ্রনাথকে উৎসর্গ করে দেন। প্রথমেই রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন নাই, প্রথমবার শামসুন নাহারকে উৎসর্গ করে তারপরে। আচ্ছা, আমরা একটু দেখি যে আমাদের উপন্যাসিক নজরুলটা কেমন। উপন্যাস লেখায় নজরুল 3টা উপন্যাস লিখছে, এবং নজরুলের উপন্যাসের বৈশিষ্ট্য হচ্ছে তার উপন্যাসের লাইনগুলা খুব ছোট ছোট লাইন, মানে বাক্য খুব ছোট ছোট বাক্য, এবং তিনি এত ভূমিকা করেন না, তিনি ডাইরেক্ট কাহিনীতে চলে যান, প্রথম লাইন থেকেই তিনি গল্পে ঢুকে যান। ঠিক আছে, নজরুলের এইরকম। তো প্রথমটা হচ্ছে বাঁধনহারা। বাঁধনহারা হচ্ছে পত্র উপন্যাস। পত্র উপন্যাস হচ্ছে চিঠির মাধ্যমে কাহিনী বলা হয়েছে, মানে টোটাল বর্ণনাটা তিনি দিয়েছেন চিঠির মাধ্যমে, এই জন্য এটা বাংলা সাহিত্যের তখন প্রথম পত্র উপন্যাস আর কি। এইখানে মূলত যুদ্ধের কাহিনী ফুটে উঠছে। যুদ্ধের কাহিনী বলতে হচ্ছে আপনার এই যিনি নায়ক নুরুল হুদা, তিনি আসলে যুদ্ধে যান, সেনাবাহিনীতে যোগ দেন। তো এটা আসলে নজরুলকেই পোর্ট্রেট করছে, কেননা নজরুল যেহেতু যুদ্ধে ছিল 17 সাল থেকে, তো প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করছে। তো নুরুল হুদা যে, এটা আসলে মূলত কাজী নজরুল ইসলাম নিজেকেই পোর্ট্রেট করছে, বাট ম্যাক্সিমাম চরিত্রই কাল্পনিক। তো বাংলা এই যুদ্ধে যাওয়ার যে অভিজ্ঞতা, এটা বলছে, এবং বলছে হচ্ছে প্রেমিকার কাছে আর কি। তো এই নাম বাঁধনহারা কেন? বাঁধনহারা এই জন্য যে সে বাঁধনে আটকা থাকতে চায় না। মাহবুবাকে তিনি পছন্দ করতেন, এবং মাহবুবার সাথে কিন্তু তার প্রেম হয়, প্রেম হয়ে বিয়ে হওয়ার কথা, বিয়ে ঠিকঠাক হয়ে যায়। তখন নুরুল হুদা চলে যায় সেনাবাহিনীতে, কেননা সে কোনো ইয়েতে পড়বে না, সে কোনো বাধা, বিয়ে শাদী কারোর সাথে কোনো বাধা আটকাবে না আর কি, সে থাকবে এরকম, মানে বাউন্ডুলে থাকবে আর কি। তো সেই রকম চলে যায়। চলে যাওয়ার পরে পরবর্তীতে আসলে মাহবুবার আর এক জায়গায় বিয়ে হয়। তারপরে আরেকটা মেয়ে আছে হচ্ছে রাবেয়া, আরও একটা মেয়ে আছে সাহসিকা, এবং একটা সময় এই যে নুরুল হুদা হচ্ছে বাগদাদ চলে যায়, বাগদাদে চলে যায়। তখন হচ্ছে যে সাহসিকা, যে তার স্বামী মারা যায়, এবং তিনি বলেন যে আমিও ওমরা করতে যাব, ওমরা করতে গিয়ে ইরাকে আসবো, তোমার সাথে দেখা করব, এরকম একটা সম্ভাবনা দিয়ে উপন্যাসটা শেষ হয়ে যায় আর কি। চিঠিতের ভিতরে আর কি গল্প। বাঁধনহারা, মেইন ক্যারেক্টার নুরুল হুদা। হ্যালো, কোনো কারণে বোধহয় একটু মাইক্রোফোনে প্রবলেম দিচ্ছিল, যাই হোক।
আচ্ছা, আমার মাইক্রোফোনটা হচ্ছে একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, যাই হোক এখন ঠিক আছে। তো আপনার যদি রিটেনে কোশ্চেন আছে তাহলে নুরুল হুদা এবং এইটা নিয়ে আপনি একটু গল্প করবেন আর কি, গল্পটা লিখে দিবেন নিজের মতন করে। তো এইখানে আপনার নজরুল নিজেও কিন্তু 17 থেকে 20 সাল পর্যন্ত যুদ্ধ করছে, বলতে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে তিনি অংশগ্রহণ করছে। তো পত্রের মাধ্যমে এই যে এই তিনজন মেয়ে আর কি, মাহবুবা, রাবেয়া এবং সাহসিকা, এরা নুরুল হুদাকে চিঠি পাঠিয়েছে, নুরুল হুদা সেই চিঠির জবাব দিছে, এইভাবেই আর কি গল্পগুলো চিঠির মাধ্যমে বলা হয়েছে। আপনারা এই নজরুল রবীন্দ্রনাথের এরকম একটা পত্র নিয়ে ছোট গল্প আছে, সেইটার নাম হচ্ছে স্ত্রীর পত্র। স্ত্রীর পত্র আপনাদের একটা কাজ দিই, ধরেন রাত্রে শুয়ে থাকতে থাকতে কারো যদি ধরেন একটু অডিও শুনতে ভালো লাগে, শোয়ার আগে, শুয়ে থাকার আগে অডিও শুনতেই ভালো লাগে, তখন আপনারা ইউটিউবে এই স্ত্রীর পত্রের আবৃত্তি পাবেন, এবং এই আবৃত্তিটা করছে হচ্ছেন এই ঋতুপর্ণ ঘোষ। ঋতুপর্ণ ঘোষের আপনারা এটা শুনতে পারেন। ঋতুপর্ণ ঘোষ আজকে আমাদের আলোচনায় আর একবার আসবে। এরপরের উপন্যাস হচ্ছে, এইটাই হচ্ছে নজরুলের বেস্ট উপন্যাস 3টা উপন্যাসের মধ্যে, মৃত্যু ক্ষুধা। এটা মূলত নারী জীবনের করুণ পরিণতির কথা বলছে, এবং মানুষের অভাব অনটনের জন্য যে সমসাময়িক অবস্থায় ধর্ম পরিবর্তন করা কোনো ব্যাপার না, পেটে ভাত থাকতে হবে, ধর্মটা আসলে ভাতের পরে, এই জিনিসটা তিনি ফুটায় তুলছেন আর কি। এটা নজরুলের কালজয়ী উপন্যাস। নজরুল নিজে কিন্তু পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, এটা মৃৎশিল্পের নগরী। মৃৎশিল্প মানে ওই যে প্রতিমা বানায়, হিন্দুদের প্রতিমা, দেবতা, এগুলো বানায় আর কি। 1926 থেকে 1939 সাল পর্যন্ত নজরুল নিজে ওইখানে ছিলেন। তো নজরুল এইখানে থাকার কারণে, এইখানে হচ্ছে মূলত একটু সমাজের নিম্ন, মানে অর্থনৈতিকভাবে যারা একটু নিম্ন স্তরে তারা বসবাস করে, তাদের জীবনের দুর্দশা নজরুল দেখেছেন। এইটাই মূলত হচ্ছে এইখানে একটা দরিদ্র পরিবারের কথা শুরুতে ফুটে উঠছে কৃষ্ণনগরে। এইখানে একজন মা আছেন, এবং তার 3টা বউ আছেন, মানে ছেলের বউ, এবং 3জনই বিধবা। আর এই 3টা বিধবার একজন দেবর আছে, তার নাম পেকালে। তো এই যে মা এবং 3টা বিধবা ভাবি, এইটার দায়িত্ব আসলে পেকালের। কিন্তু পেকালে আসলে খুব একটা ভালো ছেলে না, সে আবার হিন্দু একটা কুশ্রীকে সে প্রেম করে, এবং প্রেম করে তাকে বিয়ে করতে চায়। এবং এই যে 3জন ভাবি, যে এর মধ্যে যে মেজো ভাবির সাথে পেকালের কথাবার্তা বিয়ের কথা হয়, কিন্তু পেকালে তো আর এক জায়গায় প্রেমে মগ্ন, এবং কুশ্রীকেতে বিয়ে করে ফেলে। তখন তার মেজো ভাবি তার সন্তানদেরকে নিয়ে আরেক জায়গা চলে যায়, সেইখানে গিয়ে সে কাজ করতে থাকে। এবং পেকালে কুশ্রীকে বিয়ে করে কিন্তু খ্রিস্টান হয়ে যায়, ভাতা টাতা পাবে, টাকা পয়সা পাবে, এই জন্য আর কি খ্রিস্টান হয়ে যায়। তো এইরকম একটা প্রেমের কাহিনী আসলে মানে একটা কষ্টের কাহিনী ফুটে উঠছে। এরপরে সে আরেকটা 2টা পার্ট গল্পের, আরেকটা হচ্ছে রুবি এবং আনসারের প্রেম উঠছে, যে রুবির সাথে আনসারের সাথে রুবির একটা প্রেম ভালোবাসা আছে, তারা বিয়ে করবে, কিন্তু ইতিমধ্যে মোজাম্মেলের সাথে রুবির বিয়ে হয়ে যায়, এবং এরপরে তার স্বামীর থেকে সে বোধহয় তার স্বামী মারা যায়। তখন আবার তিনি আনসারের কাছে আসবেন এইরকম কথা দেয়, এবং চিঠিতে যোগাযোগ হয়। আনসারও তখন অসুস্থ হয়ে যায়, এবং আনসারের খোঁজে লাস্টে রুবি যাত্রা করে। এই রকমই হচ্ছে মৃত্যু ক্ষুধার গল্প। এখানে আসলে খুবই কষ্টের কথা, মানে খুবই দুঃখ এবং কষ্ট নিয়ে এইটা। এখানে আপনি মনে রাখতে পারেন পেকালে, মোয়াজ্জেম, এই চরিত্রগুলো আপনারা মনে রাখতে পারেন। কুহেলিকা হচ্ছে মূলত এক প্রকারের রাজনৈতিক উপন্যাস, নজরুলের রাজনৈতিক মতাদর্শ ফুটে উঠছে। বাঘা যতীনের কাহিনী অবলম্বনে এটা রচিত। বাঘা যতীন কিন্তু ভারতের স্বাধীনতার জন্য, বাঘা যতীন চেয়েছিলেন জার্মানি যাবেন তিনি, এবং জার্মানির সাথে যোগাযোগ করে অস্ত্র নিয়ে আসবেন, এবং সেই অস্ত্র দিয়ে যুদ্ধ করে তিনি ভারতবর্ষ স্বাধীন করবেন। ঠিক এই রকম একজন বিপ্লবী দেশপ্রেমিকের কথা ফুটে উঠছে হচ্ছে জাহাঙ্গীরের মাধ্যমে। এবং এই জাহাঙ্গীর চরিত্রটাই হচ্ছে ওই চরিত্রটা, যে চরিত্রটা অস্ত্র নিয়ে এসে যুদ্ধ করে ফেলবে আর কি। এবং এই জাহাঙ্গীর চরিত্রের মিল পাওয়া যায় হচ্ছে মূলত শরৎচন্দ্রের একটা উপন্যাস আছে সব্যসাচী। এই যে সব্যসাচী, যিনি ডাক্তার আর কি, সেই ডাক্তার এই মায়ানমারে তিনি একটা সব্যসাচী বলে একটা সংঘ গড়ে তোলেন ভারতবর্ষ স্বাধীনত করার জন্য। তো সেই সব্যসাচীর চরিত্রের সাথে মিল আছে।
এই জাহাঙ্গীর চরিত্রের। তো কুহেলিকার জাহাঙ্গীর চরিত্রটা মনে রাখবেন, 3টা উপন্যাসের নাম এবং কয়েকটা চরিত্র, এবং গল্পটা আপনারা এইভাবে মনে রাখবেন যেন রিটেনে আসলেই লিখতে পারেন। এবং একটা জিনিস মাথায় রাখবেন, নজরুলের উপন্যাস সবসময় বাক্য খুবই ছোট এবং ডাইরেক্ট কাহিনী চলে যান, এবং নজরুল আসলে সমসাময়িক বিষয় দ্বারা প্রভাবিত হয়েই উপন্যাস লিখতেন, এটা সাহিত্য বিশারদরা মনে করেন আর কি। একাধারে পরিচালক, একাধারে অভিনেতা, একাধারে কাহিনী লেখছেন, একাধারে কণ্ঠ দিচ্ছেন, একাধারে সঙ্গীত লেখছেন, একাধারে তিনি প্রযোজনা প্রতিষ্ঠান পর্যন্ত তিনি করছেন আর কি। ওকে, যাই হোক, নজরুল শুধু অভিনয় করেন নাই, তিনি অভিনয়ের গুরু ছিলেন, তিনি মানুষকে অভিনয় শিখাতেন। বাংলাদেশে তখন একটা মডার্ন থিয়েটার প্রতিষ্ঠিত হয়, মডার্ন থিয়েটার যখন প্রতিষ্ঠিত হয়, সেই মডার্ন থিয়েটারে কিন্তু ভারতীয় পুরাণের কাহিনী নিয়ে গিরিশচন্দ্র ঘোষের ধ্রুব চরিত্র অবলম্বনে একটা চলচ্চিত্র হয়, সেই চলচ্চিত্রেরটার নাম ছিল হচ্ছে ধ্রুব। এই ধ্রুব চরিত্রের একটা প্রধান চরিত্র হচ্ছে দেবর্ষী নারদ। এই নারদের ভূমিকায় নজরুল অভিনয় করেন, এবং এইখানে হুবহু এই যে দেখতেছেন নজরুলই কিন্তু এই নারদ, সিনেমার নারদ। তবে এইখানে একটা কথা আছে, নারদ কিন্তু, যিনি নারদ, এই যে ধ্রুব চরিত্রের বা পৌরাণিক যে নারদ, সেই নারদ কিন্তু বয়স্ক, তার চুল ধারি আছে, জুব্বা টব্বা পরা। কিন্তু এই ধ্রুব চরিত্রে এই যে নারদ, সে কিন্তু ইয়াং টাবরা যুবক, ক্লিন শেভ, চকচকা, দেখেন রেশমের কাপড় পরা, চকচকা। এই যে দেখেন, এই যে নারদ। সো এই নারদ আর হচ্ছে আসল গল্পের নারদ কিন্তু এক না। এইখানে ঝাঁকড়া চুল, বয়স্ক না, এরকম। তখন এটা নিয়ে কিন্তু পত্রপত্রিকায় খুব সমালোচনা হয়, এবং নজরুল তখন বলেন যে আমি যে নারদের দেখি সেই নারদ যুবক, টাগরা যুবক, এরকম আর কি। যদিও মডার্ন থিয়েটারের পরে তার টাকা পয়সা ঠিক মতন দেয় না, এরপরে আর মডার্ন থিয়েটারে কাজ করেন নাই, নজরুল নিজেই একটা প্রযোজনা প্রতিষ্ঠান খুলে বসে। এরপরে তিনি ধূপছায়া চলচ্চিত্রে তিনি দেবতা বিষ্ণুর চরিত্রে অভিনয় করেন, ধূপছায়াতে বিষ্ণুর চরিত্রে। এরপরে জামাই ষষ্ঠীতে তিনি অভিনয় করেন। এরপরে জলসায় তিনি গান লেখেন, চলচ্চিত্র পরিচালনা করেন, এবং এইখানে নারী কবিতাটা তিনি আবৃত্তি করেন নিজ কণ্ঠে। ওই যে পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, এইটা কিন্তু তিনি আবৃত্তি করেন নিজ কণ্ঠে। এবং পাতালপুরি সিনেমায় তিনি সঙ্গীত পরিচালক ছিলেন, এবং তিনি আরও কয়েকটা, আপনারা রিডিং পড়লেই বুঝবেন, এটা নিয়ে আমরা এত ডিটেলস আলোচনা করতেছি না। 1938 সালে রবীন্দ্রনাথের যে রাজনৈতিক উপন্যাস গোরা, এই গোরা নিয়ে চলচ্চিত্র হয়, এবং এই চলচ্চিত্রের যিনি মিউজিক ডিরেক্টর ছিলেন তিনি নজরুল, এবং নজরুল এখানে রবীন্দ্রসঙ্গীত গাচ্ছিলেন। কিন্তু নজরুল রবীন্দ্রের ধাঁচে গাচ্ছেন না, সুর পরিবর্তন করে গাচ্ছেন। এইটা নিয়ে তখন হচ্ছে নজরুলের এগেনস্টে কথা বলেন হচ্ছে বিশ্বভারতী। তখন নজরুলের রাগ হয়ে যায়, নজরুল ডাইরেক্ট রবীন্দ্রনাথের কাছে চলে যান, বলে যে আমার সুর নিয়ে বিশ্বভারতী কথা বলতেছে। তখন রবীন্দ্রনাথ বলেন যে সিনেমার প্রয়োজনে গানকে কিভাবে গাইতে হবে সেটা বিশ্বভারতী কি তোমার চেয়ে বেশি জানে, তুমি তোমার মতন করে গাও। এবং তিনি এরপরে তিনি চৌরঙ্গী চলচ্চিত্রে দেখেন 1942 পর্যন্ত লাস্ট, এবং দেখেন 1931 থেকে শুরু করে, মূলত 1931 থেকে 1942 পর্যন্ত এই ফুল টাইম জুড়ে নজরুল কিন্তু কাব্যের দিকে বেশি মনোযোগ দেন নাই, নজরুল চলচ্চিত্রের দিকে বেশি মনোযোগ দিচ্ছিলেন। এবং 1942 সালে তিনি বোবা এবং পাগল হয়ে যাওয়ার কারণে কিন্তু তার চলচ্চিত্রের কাজ থেমে যায়। এবং নজরুল যদি শারীরিকভাবে আসলে সুস্থ থাকতেন, তাহলে আগামী 1000 বছর অত্র অঞ্চলের সবচেয়ে বড় চলচ্চিত্রের রথী মহারথী হিসেবে আমরা নজরুলের নাম মনে রাখতাম। নজরুলের একটা প্রতিভা শুরু হতে গিয়েই ধ্বংস হয়ে গেছে। তাহলে নজরুলকে আমরা শুধু কবি নজরুল হিসেবে জানতাম না, সঙ্গীত নজরুল হিসেবে জানতাম না, আমরা নজরুলকে অন্য লেভেলেও আমরা জানতাম। যাই হোক, নজরুলের কাব্যগ্রন্থ নিয়ে আমরা কিছু কথাবার্তা বলতে পারি। নজরুলের ম্যাক্সিমাম কাব্যগ্রন্থই সাম্যবাদী ধারার, যেখানে হিন্দু মুসলমান সবার কথাই বলা হয়েছে। তার একটা প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। এখানে মোট 12টা কবিতা আছে, এবং এই কবিতাগুলো না পুরা দুই ধাঁচের। কিছু আছে তিনি মুসলমান ধর্মকে প্রায়োরিটি দিচ্ছেন, কিছু আছেন হিন্দু ধর্মকে প্রায়োরিটি দিচ্ছেন। সো সাম্যবাদী নজরুল বলতে গিয়ে এখানে আমরা অগ্নিবীণাকেও রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারি। হিন্দু মতে তিনি লিখছেন প্রলয় উল্লাস, বিদ্রোহী, রক্তাম্বর ধারিণী মা, আগমনী, ধূমকেতু, এইগুলো কিন্তু হিন্দু মতাদর্শের কবিতা।
মুসলমান মতাদর্শে তিনি লিখছেন কামাল পাশা, আনোয়ার, সব, সাত ইল আরব, কোরবানি, মহররম, এগুলো কিন্তু তিনি লিখছেন। 12টার মধ্যে দেখেন অর্ধেকই লিখছেন তিনি হিন্দু মতাদর্শ নিয়ে, অর্ধেক লিখছেন তিনি মুসলমান মতাদর্শ নিয়ে। এই অগ্নিবীণা কাব্যগ্রন্থটা নিষিদ্ধ হয় নাই, কিন্তু নিষিদ্ধ হয়েছে এই রক্তাম্বরধারিণী মা, এই কবিতাটা তার নিষিদ্ধ হয়েছিলেন। দ্বিতীয় কাব্যগ্রন্থ এটা দোলন চাপা, এটা তিনি জেলখানায় বসে লেখেন। তার যে এই জেল হয়েছিল হচ্ছে ইয়ে লেখার জন্য, এই আপনার আনন্দময়ীর আগমনে লেখার জন্য 6 মাস, 1 বছরের জেল হয়, নজরুল আসলে 6 মাস জেল খেটেছিলেন। প্রেসিডেন্সি জেলে বসে তিনি কবিতা লেখেন। এই মুহূর্তে কিন্তু তিনি প্রথম ওয়াইফকে ছেড়ে এসেছেন এবং দ্বিতীয় ওয়াইফ যিনি প্রমীলার প্রেমে পড়েছেন এবং প্রমীলা দেবীকে উদ্দেশ্য করেই তিনি লেখেন, এবং প্রমীলা দেবীই আসলে দোলন চাপা। এবং রবীন্দ্রনাথের প্রতি তার কিন্তু একটা অনুরাগ প্রকাশিত হয়েছে, এবং সৃষ্টি সুখের উল্লাসে এই টাইমেই কিন্তু হচ্ছে বসন্ত গ্রন্থটা কিন্তু নজরুল ইয়ে করছে হচ্ছে, নজরুলকে উৎসর্গ করছে হচ্ছে রবীন্দ্রনাথ। এবং এই খবর জেলখানায় বসে নজরুল পাইছে যে একটা বই রবীন্দ্রনাথ নজরুলের নামে উৎসর্গ করছে। এইটা জানার পরেই নজরুল এত আনন্দে আপ্লুত হয়ে গেছিল যে তিনি প্রলয় উল্লাস কবিতা লিখে ফেলেছিলেন। এবং এটার খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিখ্যাত কবিতা হচ্ছে ভিকারিণী, পূজারিণী, চপল সাথী, শেষ প্রার্থনা। অবশ্যই ভিকারিণী পূজারিণীর নাম তো খুবই বিখ্যাত কবিতা, আপনারা পড়বেন এবং মনে রাখবেন। দোলন চাপা নিয়ে রিটেনে কোশ্চেন আসতে পারে। দীনবন্ধু চিত্তরঞ্জন দাশের মৃত্যুর পরে তাকে নিয়ে তিনি লিখছেন চিত্তনামা। এবং মজার বিষয় হচ্ছে নজরুলের নিজের মায়ের সাথে নজরুলের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ওয়াইফ বাসন্তী দেবীকে তিনি মূলত এই মা বলে ডাকতেন, এবং বাসন্তী দেবীকেই তিনি এই চিত্তনামা বইটা উৎসর্গ করেন। ভাঙার গান, এটা একটা পুরা বিদ্রোহাত্মক কবিতা। এখানে জাস্ট ভাঙার গানেই কিন্তু ওই গান ইয়ে আছে। ভাঙার গান কিন্তু এটা শুধু কবিতা না, গানও বটে। এই যে কারা হইল হো কপাট, ভেঙে ফেল কর রে লোপাট, এই গান কিন্তু ভাঙার বইয়ের। এবং মূলত হচ্ছে আরেকটা গান হচ্ছে দুঃশাসনের রক্তপান। এগুলা কবিতা প্লাস গান, ভাঙার গান। সাম্যবাদী নজরুলের একটা বিখ্যাত কাব্যগ্রন্থ, এবং সাম্যবাদীতে নজরুল অসাম্প্রদায়িক চেতনার কথা বলছে, এবং এইখানে মন্দির, মসজিদ, গির্জা, অন্যান্য তীর্থস্থানকে তিনি পবিত্র ঘোষণা করছেন এইখানে। এবং কয়েকটা কবিতা হচ্ছে ঈশ্বর, এই যে মানুষ কবিতা সাম্যবাদীর, এবং নারী কবিতাটা যে পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর। তারপরে হচ্ছে সাম্য, কুলিমজুর, এইগুলা তার বিখ্যাত কবিতা হচ্ছে সাম্যবাদীর কবিতা। মরুভাস্কর কাব্যগ্রন্থ, সে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম জীবনী নিয়ে লেখছে, 4টা স্বর্গে লেখছে। দেখছেন মধ্যযুগীয় কাহিনীর অবলম্বনের মধ্যযুগীয় ভাবধারা, যেমন রামায়ণ মহাভারত কয়েকটা স্বর্গে ভাগ করা থাকতো, অধ্যায়গুলাকে স্বর্গ বলা হতো। এই মরুভাস্করেও নজরুল এটা স্বর্গে ভাগ করে লেখছেন আর কি। চক্রবাক মূলত তার অতীত জীবনের কিছু দুঃখ টুক্ষের কথা নিয়ে লেখছে। ঝিঙে ফুল তো ছোটদের কবিতা। সিন্ধু হিন্দুলু এক প্রকার বিপ্লবের কবিতা, এবং এইটাই বাহার এবং নাহারকে উৎসর্গ করেন। বিষের বাসী, ছায়ানট, সর্বহারা, ফণি মনসা, সঞ্চিতা, সন্ধ্যা কাব্যগ্রন্থের একটা কবিতা চল চল চল, আর প্রলয় শিখা। এই সব কয়টা কাব্যগ্রন্থই নজরুলের, এবং এই সবগুলা নামই আপনার মনে রাখতে হবে, শুধু প্রিলির জন্য না, প্রিলি রিটেন সব সময়ের জন্য। এই সব কয়টা কাব্যগ্রন্থের নামই আপনার মনে রাখতে হবে। এর জন্য ছন্দ না, নজরুলকে জানতে হবে। এবং এই যে ছায়ানট যে নজরুলের লেখা, এটা আপনার এমনি জানতে হবে, এটা আপনার ইন্টারেস্টিং। আপনার নাম যেমন আপনি জানেন, ছায়ানট নজরুলের এটা জানতে হবে, এটা কোনো ছন্দ দিয়ে মুখস্থ করা যাবে না। বাংলাদেশের রাজধানীর নাম যেমন আপনি জানেন, এটা জানতে হবে আপনার, এইরকম হতে হবে আর কি। নজরুল শুধু উপন্যাস এবং এইগুলাই লেখেন নাই, নজরুল শিশু সাহিত্যে একটা বড় জায়গা নজরুল দখল করে রাখছে। যে আমরা ছোটবেলায় পড়তাম, ভোর হলো দৌড় খোলো খুকুমনি ওঠরে, ওই ডাকে জুই শাকে ফুলখুকি ছোটরে, প্রভাতী কবিতার লাইন। শিশুতোষ নিয়ে কিন্তু নজরুলের এখানে প্রিলির জন্য নামগুলো লাগবে, রিটেনে কিন্তু এরকম কোশ্চেন আসতে পারে যে নজরুলের শিশু সাহিত্য, আপনার দৃষ্টিকোণ থেকে শিশু সাহিত্য ব্যাখ্যা করুন। যেমন আমার একটা বিসিএস এ কোশ্চেন বোধহয় 43-এ আসছিল যে বর্তমান যুগে নজরুল সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা কী। তাহলে আপনি শিশু সাহিত্য, সাম্যবাদ, বিপ্লব, হিন্দু মুসলমান একত্রিত হওয়া,
এবং এই সমস্ত কারণ মানুষের মধ্যে জাগ্রত করার জন্য নজরুল পড়া উচিত। এইভাবে আপনি তখন রেফারেন্স দিয়ে তো লিখবেন, সাম্যবাদের উদাহরণ দিবেন, বিপ্লবের উদাহরণ দিবেন, হিন্দু মুসলমান একবারের উদাহরণ দিবেন, তা নাহলে তো আপনি এগুলা করতে পারবেন না আর কি। ছোটদের এইগুলা মনে রাখতে হবে কিন্তু রিটেনের জন্য। শিশুতোষ আরেকটা হচ্ছে খুকি এবং কাঠবিড়ালি। খুকি এবং কাঠবিড়ালের লাইন: কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও। খুকি ও কাঠবিড়ালি কবিতার লাইন। তিনি কি কি লেখছে? শিশুতোষ দিয়েছে ঝিঙে ফুল, খুকি ও কাঠবিড়ালি, মা, খাদু দাদু, খোকার বুদ্ধি, চিঠি, লিচুচোর, তারপরে হচ্ছে এই যে প্রভাতী, এগুলো সবই। ঝিঙে ফুল একটা তার পুরা কাব্যগ্রন্থ। তিনি কিছু এমনি লেখাও লেখছে, পুতুলের বিয়ে, গল্প টাইপের, প্রবন্ধ টাইপের, ঘুম বেড়ানো পাখি, ঘুম পাড়ানি, মাসি পিসি, এই কিছু নাম সহ লিখতে হবে। আর এর মধ্যে বড় বড় যে কয়টা নাম আমি দাগ দিলাম, এইগুলো নাম হচ্ছে আপনার প্রিলিমিনারির জন্য মনে রাখতে হবে, ঠিক আছে? প্রবন্ধেও নজরুলের একটা বিশাল ব্যাপার ছিল। যুগবাণী তো আমরা দেখছি, যুগবাণী তো নজরুলের নিষিদ্ধ হয়ে গেছিল, এবং এইটা কিন্তু তার প্রথম প্রবন্ধ গ্রন্থ। ঝিঙে ফুল তার একটা প্রবন্ধ গ্রন্থ, রুদ্রমঙ্গল তার একটা প্রবন্ধ গ্রন্থ। এই প্রবন্ধ গ্রন্থের একটা প্রবন্ধই রুদ্রমঙ্গল। এইখানেও কিন্তু সাম্যবাদীর কথা বলছে যে হিন্দু মুসলমান একত্রিত হয়ে যেতে হবে। ধূমকেতু তার একটা প্রবন্ধ, রাজবন্দির জবানবন্দিও তার একটা প্রবন্ধ। রাজবন্দির জবানবন্দি আমরা একটু একটা নিয়ে আলোচনা করতে পারি। নজরুল আনন্দময়ীর আগমনে কবিতা লেখার কারণে নিষিদ্ধ, মানে তার জেল হয়। এই জেলে থাকা অবস্থায় আদালতে আত্মপক্ষ সমর্থনের জন্য তার একটা বক্তব্য দেওয়া হয় আদালতে, যে তুমি আদালতকে কি বলতে চাও। তখন আত্মপক্ষ সমর্থনে আদালতে নজরুল নিজের বক্তব্যটা লিখিত আকারে দেন 4 পৃষ্ঠার। এই 4 পৃষ্ঠার বক্তব্যটাকেই বলা হয় হচ্ছে রাজবন্দির জবানবন্দি। এবং এইখানেই এই রাজবন্দির জবানবন্দিতে নজরুল কিন্তু সর্বপ্রথম বিদ্রোহী কবি, যে সে যে বিদ্রোহী কবি, এই কথাটা বলছে। নজরুল নিজেই নিজেকে বিদ্রোহী বলছে। আমরা এটা একটু পড়ি, জায়গায় জায়গা থেকে, পুরাটা পড়তেছি না, কেননা পুরাটা আপনারা অবশ্যই রাজবন্দির জবানবন্দিটা গুগল থেকে পড়ে নেবেন। প্রথম লাইন এইটা: আমার উপর অভিযোগ, আমি রাজবিদ্রোহী, আমি রাজ কারাগারে বন্দী, রাজদ্বারে অভিযুক্ত। এরপরে লেখছে: আমার হাতের বাঁশি কেড়ে নিলেই যে বাঁশির মৃত্যু হবে তা না, কেননা আমি আর এক বাঁশি নিয়ে বা তৈরি করে তাতে সেই সুর ফোটাতে পারি। সুর আমার বাঁশির নয়, সুর আমার মনের, বাঁশি সৃষ্টির কৌশলের। অতএব দোষ বাঁশির নয়, সুরের নয়, দোষ তার যিনি আমার কণ্ঠে বীণা বাজান। দোষ তার যিনি আমার কণ্ঠে তার বীণা বাজান। এটা আবার তিনি নিজেকে বলছে কিভাবে, যে লেখছেন দেখছেন, যে শুনেছি আমার বিচারক একজন কবি, শুনে আনন্দিত হয়েছি, বিদ্রোহী কবির বিচারক কবির নিকট। মানে যিনি জজ সাহেব, এই জজও একজন কবি। তো নজরুল লেখছেন এই রাজবন্দির জবানবন্দিতে যে শুনেছি আমার বিচারক একজন কবি, শুনে আনন্দিত হয়েছি, বিদ্রোহী কবির বিচারক কবির নিকট। এই যে নিজেকে বিদ্রোহী বলে দাবি করছে নজরুল, এটাই হচ্ছে রাজবন্দির জবানবন্দি। পড়বেন আপনারা, এটা পড়লে খুবই ভালো লাগবে আর কি। এবং নজরুল কিন্তু এই যে দোলন চাপা, তারপরে সিন্ধু হিন্দোল, এগুলো কিন্তু প্রেম নিয়ে লেখছে। এবং নজরুল নিজের জীবনেও ছিল প্রেমিক, এবং নজরুলের উপন্যাসের মধ্যে প্রেম ফুটে উঠছে। তার মানে নজরুল শুধু বিপ্লবের কবি না, নজরুল একাধারে প্রেমের কবি এবং দ্রোহের কবি। এইরকমই কোশ্চেন আসতে পারে, প্রেম এবং দ্রোহের কবি যে নজরুল, এটা ব্যাখ্যা করুন। তখন একটা লাইন খুবই জরুরি, এই যে বিদ্রোহী কবিতার একটা লাইন আছে: মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতের অনতিজ্য। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতের অনতুজ্য। সো এইটা হচ্ছে নজরুলের, প্রেমিক নজরুল আর কি। আমরা নজরুল নিয়ে অনেক কথা বললাম। এরপরে আপনারা রিটেনের বইটা থেকে রিডিং পড়বেন এবং প্রিলিমিনারি থেকে প্রিলি পড়বেন, এবং যত গল্প বললাম প্রিলিমিনারি পড়ার সময় এই গল্পগুলা মনে আনার ট্রাই করবেন। এটা হবে আপনাদের কাজ। ওকে,
দ্বিতীয় যাকে নিয়ে আমরা আজকে কথাবার্তা শুরু করব তিনি হচ্ছেন রায়বাহাদুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ডেপুটি ম্যাজিস্ট্রেট। সো রায়বাহাদুর কেন? রায়বাহাদুর ব্রিটিশ সরকার তাকে রায়বাহাদুর উপাধি দেয়, আরও একটা বিশাল উপাধি দেয়, ওই উপাধির নাম আমি মনে রাখতে পারি না, আপনারা গুগল থেকে দেখে নেবেন। বিশাল আর একটা দুইটা উপাধি দেয়, একটা লাল রায়বাহাদুর আর একটা আর কি। তিনি নিজেকে কমলাকান্ত বলতেন এবং তিনি কমলাকান্ত ছদ্মনামেই তিনি কিন্তু লেখালেখি করতেন এবং তাকে বলা হচ্ছে সাহিত্য সম্রাট এবং বাংলা উপন্যাসের তিনি জনক। এবং তিনি কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন, এই জায়গাটাও খুবই ইম্পর্টেন্ট, কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন। এবং বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণ কাহিনী যিনি লিখেছেন তার নাম সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। এই সঞ্জীব চট্টোপাধ্যায় ছিলেন বড় ভাই এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার ভ্রমণ কাহিনীর নাম হচ্ছে পালামো। এটা হচ্ছে মূলত ঝাড়খণ্ডের একটা জেলার নাম হচ্ছে পালামো। এবং তার বড় ভাইও কিন্তু ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। সো তিনি ওই জায়গা পোস্টিং ছিলেন, সেইখানের ভ্রমণ কাহিনী তিনি লিখছেন আর কি। তবে এই বঙ্কিমচন্দ্রের যে বড় ভাই সঞ্জীব চট্টোপাধ্যায় আর কি, বড় ভাই হচ্ছে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। তিনি খারাপ লোক ছিলেন, তিনি জুয়া খেলতেন, তিনি মদ খেতেন, তিনি গাঁজা ভাং খেতেন এবং তার পতিতার নেশা ছিলেন। তিনি লোক ভালো না এবং জীবনে খুব দেনায় মানে অর্থ কষ্টে তিনি থাকতেন এবং তিনি ছিলেন পরিবারের সবচেয়ে বড় ডিস্টার্ব। তো তিনি আসলে ব্যক্তি জীবনে তিনি লোক ভালো ছিলেন না। নজরুল বলতে বলতে বারবার নজরুল চলে আসতেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাত্র 11 বছর বয়সে তিনি বিয়ে করেন এবং যাকে বিয়ে করেন তার নাম হচ্ছে মোহিনী এবং মোহিনী তখন মাত্র 5 বছর বয়স ছিল। 5 বছরের একটা শিশুকে বঙ্কিমচন্দ্র বিয়ে করে নিছেন, সেটা বড় বিষয় না। বিয়ে করে তিনি কঠিন প্রেমে পড়ে গিয়েছিলেন। বছরে একটা নির্দিষ্ট সময় তার বাসা থেকে 4 মাইল দূরে ছিল শ্বশুরবাড়ি। তো বঙ্কিমচন্দ্রের বউ ওই মোহিনী মাঝে মধ্যে শ্বশুরবাড়ি চলে যেয়ে থাকতো মায়ের কাছে বা ইয়েতে, তখন বঙ্কিমচন্দ্র পাগল হয়ে যেতেন, বউ বিনে থাকতে পারতেন না। তখন বঙ্কিমচন্দ্র সবাই যখন রাতে ঘুমায় পড়তো তখন তো 4 কিলোই তো দূর, তো তিনি চলে যেতেন রাতের অন্ধকারে, তিনি চলে যেতেন হচ্ছে এই তার শ্বশুর বাড়িতে এবং শ্বশুর বাড়িতে গিয়ে তিনি বউর সাথে থাকতেন। ভোর হওয়ার আগেই তিনি চলে এসে বাসায় পড়ালেখা শুরু করে দিতেন। তখন তার বড় ভাই বলতো যে কিরে বঙ্কিম, সারা রাত ধরে পড়তেছিস নাকি? সো এরকম তিনি এই কাজটা করতেন। এবং তিনি যখন মহসিন কলেজে পড়তেন তখন তিনি বৃত্তি পেতেন, কিন্তু মহসিন ফান্ড থেকে তিনি বৃত্তি পেতেন এবং বৃত্তির টাকা দিয়ে, খুবই ভালো স্টুডেন্ট ছিলেন, বৃত্তির টাকা দিয়ে তার বইয়ের জন্য তিনি 2টা কানের দুল এবং একটা চুলের কাটা স্বর্ণের জিনিস তিনি গড়িয়ে দেন। যদিও মাত্র 16 বছর বয়সে এই মোহিনী যখন বঙ্কিমচন্দ্রের যখন ম্যাজিস্ট্রেটের চাকরি হয়, তিনি খুলনায় পোস্টিং ছিলেন, এমতো অবস্থায় তিনি শুনেন যে মোহিনীর মূলত জ্বর হয়েছে। এই খবরে বঙ্কিমচন্দ্র খুবই দুশ্চিন্তায় পড়েন এবং বাড়ি চলে যান। বাড়ি গিয়ে দেখেন মোহিনী মারা গিয়েছেন এবং খুবই দুঃখ কষ্টে ছিলেন। এবং 8 মাস পরে তিনি দ্বিতীয় বিয়ে করেন রাজলক্ষ্মীকে। এবং বঙ্কিমচন্দ্র নিজেই কিছু বছর পর বলেছেন যে রাজলক্ষ্মী তার জীবনের পূর্ণতা দিয়েছেন। রাজলক্ষ্মীকে অনেক সোনাদানা তার পরিবার দিয়েছিল, কিন্তু এই যে চুলের কাটা এবং 2টা যে কানের দুল, এটা কিন্তু বঙ্কিমচন্দ্র রাজলক্ষ্মীকে দেন নাই। এবং রাজলক্ষ্মীকে বলেছিলেন যে যদি কখনো আমি তোমাকে ভালোবাসি সেদিন তোমাকে আমি দিব। তো নজরুলের সন্তান জন্মের পর বঙ্কিমের সন্তান জন্ম হওয়ার পরে তিনি 3 কন্যার বাবা ছিলেন। সন্তান জন্মের পরে একদিন নৌকায় যেতে যেতে বঙ্কিম তার ওয়াইফ রাজলক্ষ্মীকে তিনি এই গহনা শুধু দেনই না, নিজ হাতে পরিয়ে দেন। এবং সাহিত্যে বিশাল করার জন্য, মানে সাহিত্যে বঙ্কিমচন্দ্রের যেন এত বিকাশ হওয়ার পেছনে হচ্ছে
তাদের যে বাড়িটা, এই চাটুজ্জে বাড়ি, এই চাটুজ্জে বাড়িতে তিনি একটা বৈঠকখানা গঠন করেন, 4 কামরার একটা বৈঠকখানা ছিলেন। এবং এই বৈঠকখানায় অক্ষয়চন্দ্র, নবীনচন্দ্র, দীনবন্ধু মিত্র, হরপ্রসাদ শাস্ত্রী এদের মতন লোকজন এসে আড্ডা দিতেন, সবাই বড় বড় সাহিত্য বিশারদ আর কি। এই আড্ডাটাকে যেন ভালো মতন দিতে পারেন, এই আড্ডার নাস্তা পানি দেওয়া বা এরকম কিছু দেওয়া, এই কাজগুলো কিন্তু এই রাজলক্ষ্মী করতেন। খুবই সাপোর্টিভ মহিলা ছিলেন রাজলক্ষ্মী। এবং রাজলক্ষ্মী মাঝে মাঝে দুষ্টামিও করতেন। এই বঙ্কিম কিন্তু বঙ্গদর্শন নামে একটা পত্রিকা বের করেন। সেই বঙ্গদর্শন পত্রিকার বঙ্গদর্শনের নিচে তিনি একটা ফোঁটা দিয়ে দেন, হয়ে যায় রঙ্গদর্শন। তখন বঙ্কিমের মেয়ে বলে যে, বাবা তোমার পত্রিকার নাম রঙ্গদর্শন কেন? তখন বলে, আগে ছিল বঙ্গদর্শন, তোর মায়ের হাতে পড়ে রঙ্গদর্শন হয়ে গেছে, এরকম আর কি। যাই হোক, এই বঙ্কিমচন্দ্রের 3 মেয়ে ছিলেন। তার ছোট মেয়ে হচ্ছে উৎপল কুমারী। উৎপল কুমারীকে যখন বিয়ে দেয় উৎপল কুমারীর, সেই উৎপল কুমারীর যিনি হাজবেন্ড, তিনি উৎপল কুমারীকে বিষ খাইয়ে মেরে ফেলেন। বিষ খাইয়ে শুধু মারেনি না, পরবর্তীতে তার গলায় দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলায় রাখেন এবং দাবি করেন যে তিনি আত্মহত্যা করছেন। বঙ্কিমচন্দ্র নিজে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তার মেয়েকে এইভাবে খুন করা হয়েছে এইটা জানার পরেও বঙ্কিমচন্দ্র কিন্তু মামলা করেননি। বঙ্কিমের কয়েকটা প্রবন্ধের নাম আমরা জানতে পারি। বঙ্কিমের একটা প্রবন্ধ হচ্ছে কমলাকান্তের দপ্তর, লোকরহস্য, বিজ্ঞান রহস্য। প্রিলির জন্য এই নাম মনে রাখতে হবে, ঠিক আছে? উৎপল কুমারী দেবীকে নিয়ে আমরা আরেকটু কথা বলবো এবং এই নজরুলের ওয়াইফকে নিয়েও আমরা আরেকটু কথা বলবো। নজরুলের উপন্যাসগুলো শুধু জানতেই হবে না, ভেতরের কাহিনীও লাগবে। বঙ্কিমের উপন্যাসগুলো শুধু জানতেই হবে না, ভেতরের জিনিসটাও জানতে হবে। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। অল্টার স্কটের আইভ্যানহো উপন্যাসের ছায়া অবলম্বনে এটা রচিত বলে অনেকেই মনে করেন। এই দুর্গেশ নন্দিনী মূলত পাঠানদের সাথে যে মুঘলদের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের কাহিনী নিয়ে এইটা আলোচনা হয়েছে। বাট যুদ্ধের কাহিনী হলেও এই উপন্যাসের মেইন কাহিনী যুদ্ধ না, মেইন কাহিনী হচ্ছে মূলত প্রেম। এবং এইখানে এই দুর্গেশ নন্দিনীর একটা 3টা চরিত্র মূলত খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে জগৎ সিং, তিলোত্তমা এবং আয়েশা। এই আয়েশা ছিলেন হচ্ছে নবাব কতলু খাঁর মেয়ে, এবং আয়েশা বামনান এইভাবেই লিখেছেন বঙ্কিম। কতলু খাঁর মেয়ে এবং অপোনেন্টের সেনাপতি ছিলেন জগৎ সিং। জগৎ সিং অসুস্থ হলে আয়েশা তার সেবা যত্নের দায়ভার নেয় এবং আয়েশা যে তাকে সেবা করে, এই সেবা করতে করতে সে জগৎ সিংয়ের প্রেমে পড়ে যায়। কিন্তু জগৎ সিংয়ের আগেই একটা প্রেম থাকে, সেটা হচ্ছে তিলোত্তমা। এবং এই তিলোত্তমা কিন্তু মূলত, তিলোত্তমা শব্দের মানেই হচ্ছে খুবই সুন্দর, সুশ্রী। সো এই তিলোত্তমা যখন চলে আসে, আয়েশা কিন্তু লাস্টে জগৎ সিংকে তিলোত্তমার হাতেই তুলে দেয়। এবং বঙ্কিমের যে প্রথম স্ত্রী মোহিনীর ছায়া আছে কিন্তু এই তিলোত্তমার মধ্যে। এবং এইখানে একটা ডায়লগ আপনাদেরকে আমি লিখে দিছি যে দেখেন, এই আমলে এই রকম কথা বলা, সেই 1819 শতকে, যে ফাতেমা এখানে হচ্ছে আয়েশার মা, কতলু খাঁর ওয়াইফ হচ্ছে ফাতেমা। ফাতেমা বলতেছে যে এখানে হিন্দু মুসলমানের একটা ব্যাপার চলে আসছে, তো যে জগৎ সিং আর আয়েশা হিন্দু মুসলমানের একটা ব্যাপার চলে আসছে, আপনি বুঝতেইছেন। ফাতেমা বলতেছে, কেন মা, আজকাল তো অনেক মুসলমানই হিন্দুর মেয়ে বিয়ে করছে। হিন্দুর মেয়ে অসভ্য হলেও মুসলমান পরিবারে এসে আদব কায়দা, লেহাজ, তমিজ, তহবিজ, আকলাক সমস্তই শিখে সভ্য হয়ে যায়। তখন আয়েশা বলতেছে, তা বটে মা, কিন্তু এতে গুরুতর জাতির অনিষ্ট হচ্ছে। হিন্দুর নিস্তেজ রক্ত মুসলমানের রক্তে মিশ্রিত হয়ে মুসলমানকে ক্রমশ হিন্দুর ন্যায় ভীরু, কাপুরুষ, ঐক্যবিহীন, জোরপাকশ, নির্বীর্য, নগণ্য জাতিতে পরিণত করতেছে আর কি।
আপনি চিন্তা করেন এই আমলে ধর্ম নিয়ে এইরকম কথা লিখছেন তিনি, এবং বঙ্কিমচন্দ্রের আর কোনো সাহিত্যের মধ্যে এত চড়া কথা পাওয়া যায় না, এত চড়া কথা তিনি আর পাওয়া যায় না। সেইখানে কিন্তু এই আয়শা তিলোত্তমা এবং জগৎ সিং ক্যারেক্টার তিনটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে হচ্ছে কপালকুণ্ডলা, এটা প্রেমের উপন্যাস এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস। শোনেন, রোমান্টিক মানেই প্রেমের উপন্যাস ব্যাপারটা তা না, রোমান্টিক মানেই প্রেম না, রোমান্টিক মানে হচ্ছে পরিণতি আর কি, পরিণতি, ভালো জিনিস, ফিল ভালো হবে, সেটাই রোমান্টিক উপন্যাস। এখানে চরিত্র হচ্ছে নবকুমার। নবকুমার ঘটনাটা হচ্ছে এরকম যে নবকুমার তার এলাকার লোকজন নিয়ে নৌকায় করে যাচ্ছিলেন। তো এই মুহূর্তে ঝড় তুফান আসে, নৌকা দিক হারায় যায়। তো দিক হারায় গিয়ে একটা চরের মতন জায়গায় নৌকাটা বাঁধে। তো নৌকাটা বাঁধার পরে এইখানে কথা হয় যে রান্না করে তো খেয়ে বাঁচতে হবে, কিন্তু রান্না যে করবেন, এই রান্না করার তো এই জ্বালানি নাই, কাঠ নাই, এখন রান্না হবে কিভাবে? তার মানে আপনাকে অবশ্যই পাশেই যে জঙ্গলটা আছে এই জঙ্গলে যেতে হবে। তার এখনও ক্ষুধায় কেউ মরে যাচ্ছে, কেননা সারা রাত এরা জোয়ারে ভাসছে, ঝড় হইছে, এখন এমন জায়গা আসছে, কোথায় আসছে জানি না, এখন জোয়ারও নাই, ভাটার টাইম, তাহলে এখন কোথায় যাবে এখন আর বুঝতেছে না। তো এই মুহূর্তে জঙ্গলে নামতে হবে, কিন্তু জঙ্গলে আছে বাঘের ভয়। কে যাবে কে যাবে, সবাই জোর করে নবকুমারকে পাঠাইছে। নবকুমার কিন্তু নিজে নিজে যান না, জোর করে পাঠাইছে। তো নবকুমার যখন জঙ্গলের ভেতরে গেছে তখন জোয়ারের পানি আসছে, নবকুমারের জন্য ওই স্বার্থপরগুলো আর ওয়েট করে নাই, নৌকা ছেড়ে চলে গেছে, নবকুমার গেছে হারায়। তো এই জঙ্গলে একজন কাপালিক থাকতো। কাপালিক হচ্ছে কি, যারা জাদুটোনা করে আর কি, সাধু দরবেশ মতন না আর কি, এরা হচ্ছে জাদুটোনা করে। এই কাপালিকের কাছে হচ্ছে কপালকুণ্ডলা আশ্রিত মেয়ে। শুধু আশ্রিত নয়, এক সময় কিন্তু কপালকুণ্ডলাকেও সে বলি দিবে আর কি, তার দেবীর কাছে বলি দিবে। এই জন্যই সে কপালকুণ্ডলাকে বলে কাপালিক তো খারাপ। তো নবকুমারের সাথে এই কপালকুণ্ডলার দেখা হয়। যখন দেখা হয়, এই কাপালিক আবার নবকুমারের ধরে ফেলে এবং নবকুমারকেও কিন্তু বলি দিয়ে দিবে। তখন নবকুমারকে পালাতে হেল্প করে হচ্ছে এই কাপালিক, এই কপালকুণ্ডলা। যখন তিনি পালায় চলে যাচ্ছে, তখন এইখানে অধিকারী নামক একজন আশ্রম আছে, তিনি আবার সাধু, তিনি আবার ভালো লোক, তিনি দেবতার পূজা করেন। এই অধিকারিণী হচ্ছে মূলত এই নবকুমার এবং কপালকুণ্ডলাকে পালাতে হেল্প করে। তারা কপালকুণ্ডলাকে নিয়ে সে তার এলাকায় চলে আসে। কিন্তু নবকুমারের আগে একজন স্ত্রী ছিলেন, তার নাম ছিল পদ্মাবতী। তিনি আবার আর এক জায়গা মুসলমান ধর্ম নিয়ে আর এক জায়গা মতিবিবি নামে হিসেবে চলে গেছেন। কিন্তু মতিবিবি আবার নবকুমারের সংসারে ফেরত আসতে চায়। তিনি এসে দেখছেন কপালকুণ্ডলা, তখন কপালকুণ্ডলার সাথে তিনি একটু ভেজাল করে দেওয়ার ট্রাই করছেন। তিনি খল চরিত্র আর কি, অ্যান্টাগনিস্ট। এই উপন্যাসের কিছু চমৎকার রোমান্টিক ডায়লগ আছে। তার একটা হচ্ছে, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন। এটা কিন্তু কপালকুণ্ডলা। এই কথা হচ্ছে ওই যে মতিবিবি যে সাধু, ওই সাধু বলছে। তারপরে নবকুমারকে উদ্দেশ্য করে কপালকুণ্ডলা বলছে, প্রথিক তুমি পথ হারাইয়াছো। এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক ডায়লগ, পথিক তুমি পথ হারাইয়াছো। দেন, যাহাতে জগদীশ্বরের হাত তাহা পণ্ডিতে বলিতে পারে না। ক্ষেত্রে বীজ রোপিত হইলে আপনি অঙ্কুর হয়। খেতে যদি বীজ পড়ে তাহলে বীজ একাই অঙ্কুরিত হবে। এটা হচ্ছে মূলত কপালকুণ্ডলার কাহিনী। লাস্টেও যদিও একটু অপরিণতি দিয়েই হয় যে কপালকুণ্ডলা তো সারা জীবন জঙ্গলে কাপালিকের সাথে থাকছে, সংসার ধর্ম তো সে জানে না। সংসার ধর্মে গিয়ে সে দেখে সংসার তো কষ্টের জিনিস। তখন কপালকুণ্ডলা বলে, যদি জানিতাম বিবাহ স্ত্রী লোকের দাসিত্ব, তবে বিবাহ করিতাম না। এটা কিন্তু কপালকুণ্ডলা বলছে আর কি। কৃষ্ণকান্তের উইল, এটা একটা ভালো উপন্যাস, এটা বিশাল উপন্যাস, বাট এর প্রধান কাহিনী হচ্ছে ত্রিভুজ প্রেমের কাহিনী। রোহিণী ও ভ্রমর এই দুইজন হচ্ছে গোবিন্দলালের সাথে প্রেম, দুইটা মেয়ে একটা ছেলে। এই ত্রিভুজ প্রেমের কাহিনী হচ্ছে এইটা। এবং আপনি বুঝবেন যে একটা নায়িকা কত ডিস্টার্ব হইতে পারে। রোহিণীর মতন নায়িকা না হইলে আপনি বুঝবেন না। রোহিণী হচ্ছে বিধবা, ঠিক আছে। এক হচ্ছে সে বিধবা,
কৃষ্ণকান্ত হচ্ছে মূলত নাম কৃষ্ণকান্ত হলেও কৃষ্ণকান্ত এইখানে গৌণ চরিত্র। তো কৃষ্ণকান্ত তার সম্পত্তি উইল করে দিবেন তার সন্তানের নামে, তার মেয়ের নামে, তার বইয়ের নামে, এবং তার যে ভাতুষপুত্র মানে ভাইয়ের ছেলে গোবিন্দলাল, গোবিন্দলাল পাবে হচ্ছে অর্ধেক 8 আনা সম্পত্তি পাবে। ঠিক আছে, হরলাল হচ্ছে কৃষ্ণকান্তের ছেলে। তো হরলালের সাথে আবার প্রথমে রোহিণী হচ্ছে বিধবা কিন্তু খারাপ মেয়ে। তো রোহিণী হচ্ছে আপনার চরিত্র খারাপ আর কি, এমনিও খারাপ, চরিত্রও খারাপ। তো রোহিণী কিন্তু হরলালকে দিয়ে প্রথমে উইলটা চুরি করায়। উইল চুরি করানো হোক, কিন্তু গোবিন্দলাল তো তিনি কিন্তু হরলালের সাথে একটা সম্পর্কে জড়ায়। এরপরে গোবিন্দলাল যেহেতু উইলে 8% পাবে, 50 ভাগ পাবে 8 আনা, তাহলে কিন্তু গোবিন্দলাল সম্পত্তি বেশি পাবে। তখন তিনি গোবিন্দলালের দিকে একটা প্রেমে ঝুঁকে এবং গোবিন্দলালকে কিন্তু তিনি প্রেমে কাবু করে ফেলে। গোবিন্দলালের আবার বউ আছে, শ্যামবর্ণের বউ, দেখতে ভালো না, তার নাম ভোমর। আবার রোহিণী আবার একটু দেখতে শুনতে ভালো, বিধবা হইলে কি হবে। তো গোবিন্দলাল আবার কিন্তু ওই দিকেও একটু নজর আছে, রোহিণীর দিকে। তো রোহিণী কিন্তু চাল চালে ভালোই, গোবিন্দলালকে নিজের জায়গাতে আনার জন্য সেই রকম বলে যে সে মরিতে বসে আর কি, নদী ঝাঁপ দেয় পুকুরে, এবং সে বলছে আমি তো মরিতে বসে আছি, মরিবার আগে তোমাকে একবার পরীক্ষা করিয়া মরিতে চাই। বুঝতে পারছেন, এই যে ভোগ বিলাসের কথা কিন্তু এইখানে চলে আসে আর কি। তো যাই হোক, পরবর্তীতে তিনি গোবিন্দলালের সাথে তিনি একত্রিত হন এবং বিয়েও করে এবং খুলনায় চলে আসে। এইরকম খুলনায় চলে আসে, খুলনায় এসে আবার তার নিশাকরের সাথে প্রেম হয়, আর এক মুসলমান নিশাকরের সাথে প্রেম হয়। এই যে এত বেশি প্রেম, তারপরেও কিন্তু উপন্যাস জুড়ে রোহিণীকে কিন্তু একটা বিশাল জায়গা দখল করে লেখছে, এবং বঙ্কিমচন্দ্র এমনভাবে লেখছে যে রোহিণী এত ঝামেলা না, মানে রোহিণী এত প্রেম করলেও এত ঝামেলা। এবং কতটা খলনায়িকা দেখেন, কৃষ্ণকান্ত গোবিন্দলাল যে রোহিণীকে বিভিন্ন কিছু দিচ্ছে এবং রোহিণীর সাথে যে প্রেম, এই কথা তো লটে গেছে। তো রোহিণীর গোবিন্দলালের স্ত্রী হচ্ছে ভোমর। তো ভোমরের সন্দেহ বাড়ায় দেওয়ার জন্য সে ভোমরের কাছে ভোমর বলে যে গোবিন্দলাল কি তোমাকে উপহার দিছে এইরকম। তখন বলে লোকে যত বলে তত দেয় নাই, লোকে বলে 7,000 টাকার গহনা পাইয়াছি, 7,000 টাকার অতটা পাই নাই, 3,000 টাকার গহনা পাইয়াছি, আর একটি মাত্র শাড়ি পাইয়াছি। মানে চিন্তা করেন যে 7,000 টাকার কথা যে লোকে বলে, 7,000 পাই নাই, 3,000-এর পাইছি। এই কথা বলা মানে কি? এই কথা বলা মানে কি আপনি গ্যাঞ্জাম আরও বাড়ায় দিলেন না? তার মানে আপনাদের তো এই কাজ হচ্ছে রোহিণী করে আর কি। যাই হোক, রোহিণী নিয়ে আমরা আরও কথা শুনবো, রোহিণীর সাথে আমরা আরও 2টা চরিত্রকে কম্পেয়ার করব। এরপরের হচ্ছে উপন্যাস হচ্ছে মৃণালিনী, এবং মৃণালিনী মূলত হচ্ছে স্বদেশ প্রেমকে কেন্দ্র করে তিনি লিখেছেন। দীনবন্ধু মিত্রকে এইটাকে তিনি মূলত উৎসর্গ করেছেন। এইটার ঘটনা হচ্ছে, ধরেন ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খুলজি যখন আক্রমণ করে, সেই আক্রমণের সময় আসলে কি পরিবর্তন হয়, এইটাই মৃণালিনীর ঘটনা। এবং এইখানে বঙ্কিমচন্দ্র যেটা বলেছেন এই উপন্যাস সম্পর্কে, যে ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খুলজি 17 বা 18টা ঘোড়া নিয়ে এই আক্রমণ করে ফেলছিল, এবং এই আক্রমণের সময় রাজা লক্ষণ সেন খাওয়া দাওয়া করতেছিল। খাওয়া দাওয়ায় ব্যস্ত থাকার জন্য তার পূর্ব প্রস্তুতি ছিল না, এই জন্য তিনি হেরে গেছেন। তো এই সামান্য অশ্বারোহীর কাছে হেরে গেছেন, এইটা তিনি মেনে নেন নাই। তো এই প্রেক্ষাপটেই তিনি লিখেছেন। বাট মূলত নায়িকা মৃণালিনী এবং হেমচন্দ্রের প্রেমটা যে তিনি দেখাইছেন, এই প্রেমটা কাল্পনিক। বাট উপন্যাসের যে প্রেক্ষাপট, এই যে ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি আসা, এই জিনিসটার উপর বেস করে 2টা কাল্পনিক চরিত্র দিয়ে তিনি এইটা বলছেন। যেমন দেয়াল উপন্যাসে কিন্তু এই যে হুমায়ুন আহমেদ কিন্তু মুক্তিযুদ্ধের বা যুদ্ধ পরবর্তী টাইমের ঘটনা বলছেন, বাট এইখানে কিন্তু তিনি একটা প্রেম দেখাইছেন, ভেতরে ভেতরে একটা প্রেম দেখাইছেন এইরকম। বিষবৃক্ষ হচ্ছে হিন্দু সমাজে তখন কিন্তু বিধবা বিবাহ এবং বহুবিবাহ 2টা জিনিস নিয়ে একটা সমস্যা ছিল, এইটা নিয়ে লেখা। এখানে কুন্দন নন্দিনী একটা চরিত্র, তিনি বিধবা ছিলেন, এই বিধবার বিয়ে হওয়া এবং তার সুইসাইড করা, এই জিনিসটা নিয়েই তিনি লিখেছেন। এবং এই কুন্দন নন্দিনী চরিত্রটাই আসলে বঙ্কিমচন্দ্রের ছোট মেয়ে উৎপল কুমারী।
যার উপর প্রভাবিত হয়ে এটা লেখছে। উৎপল কুমারী যাকে বলেছি তার হাজব্যান্ড মেরে ফেলছেন, সেই উৎপল কুমারী, এবং তিনি পালক কন্যা ছিলেন এই কুন্দন নন্দিনী, একজন অ্যাডভোকেট তাকে পালেন, তার স্ত্রী ছিলেন সূর্যমুখী। এই সূর্যমুখীর মধ্যেই অ্যাকচুয়ালি বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় স্ত্রী রাজলক্ষ্মীর একটা বিশাল মিল আছেন। তিনি ভালো মহিলা এবং চমৎকারভাবে তিনি এই জিনিসটা মেনটেন করেন, এবং নগেন্দ্রর সাথে একটা প্রেম হয় এইখানে। আরও মনে রাখতে হবে তার 3টা উপন্যাস আছে, ত্রয় উপন্যাস। ত্রয় মানে কি একটা একটার সাথে কানেক্টেড। এই উপন্যাস, এই পরের গল্প একই গল্প, দেবী চৌধুরানী, আনন্দমঠ এবং সীতারাম। আরও একটা ত্রয়ী আছে তার, ইন্দিরা, যুগলাঙ্গিনী এবং রাধারানী, এইটাও কিন্তু তার ত্রয়ী। এই জিনিসগুলো মনে রাখতে হবে। আমরা 3টা চরিত্র দেখি, 3টা চরিত্র আমরা ব্যাখ্যা করব সমসাময়িক সময়ের প্রেক্ষাপটে। একটা হচ্ছে কৃষ্ণকান্তের উইলের হচ্ছে রোহিণী চরিত্রটা, এবং এই সিনেমাতেও কিন্তু এইটাই রোহিণী চরিত্রে অভিনয় করছে। এটা একটা সিনেমা আছে, এর বিপরীতে অভিনয় করছেন হচ্ছে গোবিন্দলাল হিসেবে অভিনয় করছেন বোধহয় হচ্ছে ভারতের জিৎ। দেন এই যে আজকে আমরা একটু আগে আপনাকে আজকের আলোচনায় আগে একবার বলেছি হচ্ছে ঋতুপর্ণ ঘোষের কথা। ঋতুপর্ণ ঘোষের একটা মুভি আছে হচ্ছে চোখের বালি, এইখানে কিন্তু বিনোদিনী চরিত্রে অভিনয় করছেন ঐশ্বরিয়া রায়, এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহের যে চরিত্র অচলা, এবং এই অচলা চরিত্রে অভিনয় করছে উত্তম কুমারের নায়িকা সুচিত্রা সেন, এবং তারা কিন্তু একটা মুভি করে ফেলছিল গৃহদাহ 1920 সালে। অচলা রচিত হয়েছে 1920 সালে, বিনোদিনীর চোখের বালি রচিত হয়েছে 1903 সালে, এবং কৃষ্ণকান্তের উইলের রোহিণী রচিত হয়েছে 1878 সালে। তারা মোটামুটি সব মিলায় ধরেন এই মাঝখানের এই টাইমটার জিনিস চিন্তা করেন। এই রকম টাইমে ধর্মে কিন্তু একজন বিধবা আর একজনের কাছে চলে যাবে, একজনের বউ আর একজনের কাছে চলে যাবে, ভারতীয় সমাজে কিন্তু এইগুলা খুবই খুবই ডেঞ্জারাস এইগুলা। বাট এই রকম জিনিস নিয়ে আসছে কিন্তু রবীন্দ্রনাথের মতন লোক, শরৎচন্দ্রের মতন লোক, বঙ্কিমচন্দ্রের মতন লোক। রোহিণী সমাজের রীতিনীতি পথাকে ভাঙছে, চোখের বালির বিনোদিনী সমাজের রীতিনীতিকে ভাঙছে, অচলা সমাজের রীতিনীতিকে ভাঙছে। রোহিণী তো ভেঙে শেষ করে ফেলছে। সে একজনের থেকে আরেকজনে, এক হচ্ছে বিধবা, একজনের সাথে আরেকজনের কাছে গেছেন, সেইখান থেকে গোবিন্দলালের কাছে আসছেন, গোবিন্দলালকে বিয়ে করছেন, সেইখান থেকে সে মুসলমান নিশাকরের কাছে গেছেন। এরকম বিভিন্ন জিনিস তিনি ঘটাইছেন। তার মধ্যে যে যৌন কাম বাসনা এটা খুব প্রবলভাবে ছিল। বাট এত কিছু যেহেতু করাইছে, বঙ্কিম কিন্তু লাস্ট পর্যন্ত রোহিণীকে বাঁচায় রাখতে পারে নাই। মানে এত কিছু যাকে করাইছে, সমাজের যে রীতিনীতি, তাকে তো আর রোহিণীকে বাঁচায় রাখা যায় না। এবং বঙ্কিম বাধ্য হয়েই কিন্তু উপন্যাসের শেষে রোহিণীকে মেরে দিছে। গোবিন্দলাল কিন্তু গুলি করে মেরে দেয় রোহিণীকে। বিনোদিনী কিন্তু সেও কিন্তু যে হিংসা এবং কাম বাসনা দুইটাই তার মধ্যে। এখানে যে মহেন্দ্র তার স্ত্রীর সাথে ভালো মতন আছে আশালতার সাথে, এইটা তিনি পছন্দ করেন না। এখানে তিনি হিংসা দেখেন। বিনোদিনী হচ্ছে বিধবা, তার সংসার ভেঙে গেছে, তার ভিতরে কাম বাসনা জাগে, এবং তিনি কিন্তু বিহারীর প্রতি যে তার প্রণয়াসক্ত এবং মহেন্দ্রের সঙ্গে যে দেশান্তরী হওয়া, এই জিনিস কিন্তু চোখের বালিতে রবীন্দ্রনাথ দেখাইছে। কিন্তু চোখের বালির যে বিনোদিনী, সেটা কিন্তু রোহিণীর মতন এত ডেঞ্জারাস না। দ্যাটস ওয়াই রবীন্দ্রনাথ তাকে বাঁচায় রাখতে পারলেও কিন্তু তাকে সুখ শান্তিতে সংসার করতে দেয় নাই। লাস্টে আবার বিধবার পোশাক পরায়া দিছেন। ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে হচ্ছে গৃহদাহ, যেখানে আপনার অচলা তার স্বামীর বন্ধু হচ্ছে সুরেশের প্রেমে পড়ে, এবং তিনি সুরেশের কাছেই চলে যেতে চান, এবং তার স্বামী কিন্তু লাস্টে তাকে সুরেশের কাছে তুলেও দেন। কিন্তু তুলে দেওয়ার পরে ওইটাও কিন্তু সমাজের রীতিনীতি ভঙ্গ করে শরৎচন্দ্র লিখেছেন। সেখান থেকে কিন্তু অচলা আবার ব্যাক আসতে চান, কিন্তু তাতেও কিন্তু তারা স্বামী আর তাকে গ্রহণ করেন নাই। একটা ট্র্যাজেডিক পরিণতি দিয়ে উপন্যাসটা শেষ করছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সো এই যে 3টা চরিত্র, এই চরিত্র কিন্তু একটার সাথে আপনারা মিলায় পড়ে ফেলতে পারেন, এবং এই চরিত্র খুবই ইম্পর্টেন্ট।
চরিত্র নিয়ে রিটেনে কোশ্চেন আসবে, চরিত্র নিয়ে প্রিলিমিনারিতে কোশ্চেন আসবে। যাই হোক, আজকে আমরা আরেকজনকে নিয়ে আলোচনা করব। তিনি বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। বিদ্রোহী কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম, আর বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি, যিনি নাট্যকর, যিনি প্রহসন লিখেছেন, যিনি কবিতাও লিখেছেন, তিনি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি এই জন্য যে তিনি বিদ্রোহ করছেন, নজরুলের বিদ্রোহ না, কিন্তু তার বিদ্রোহ হচ্ছে বাংলা সাহিত্যের আগের ক্লাসগুলোতে আমরা যে মধ্যযুগটা দেখেছি, মধ্যযুগের স্পেসিফিক ছন্দ, স্পেসিফিক ধাস, এই স্পেসিফিক ধাস থেকে তিনি বের করে নিয়ে আসেন। মধ্যযুগ আটকা ছিল হচ্ছে পয়ার ও ত্রিপদী ছন্দের মধ্যে, সেই ছন্দ থেকে তিনি বের করে নিয়ে আসছেন। তিনি অমিত্রাক্ষর ছন্দতে লিখেছেন, তিনি ছন্দ বাদ দিয়ে লিখেছেন, এবং তিনি বাংলা সাহিত্যের নাটকের যাত্রা শুরু করেছেন। এই যে মধ্যযুগীয় ভাবধারা থেকে যে আধুনিক ভাবধারার দিকে তিনি নিয়ে গেছেন, এই জন্যই তাকে বলা হয় হচ্ছে বিদ্রোহী। তিনি সনেট লিখেছেন, এবং শুরুতে তিনি ইংরেজ সাহিত্যের প্রতি খুবই উদ্গ্রীব ছিলেন। ইংরেজ সাহিত্য সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, অধিকাংশ মানুষই জীবনের শুরুতে কিন্তু রাজাদের ভাষায় লিখতে চায়। আপনারা ইংলিশ সাহিত্য যখন আমরা পড়ব, তখনও আমরা দেখব যে শুরুতে তারা ল্যাটিনে লিখতে গেছেন কিন্তু পারেন নাই, পরে আবার ইংরেজিতে আসছেন। কেননা ল্যাটিন হচ্ছে রাজাদের ভাষা ছিল, আবার আমাদের যারা রাজা ছিল তারা হচ্ছে ইংলিশ ছিল আমাদের রাজাদের, তারা আমাদেরকে শাসন করছে। সো ইংলিশ ভাষাকে আমরা খুবই প্রেস্টিজিয়াস ভাষা মনে করি। আমি যদি বাংলায় কথা না বলে ইংলিশে করি, তাহলে মনে হয় ওরে চমৎকার, কেননা এটা রাজাদের ভাষা। কিন্তু আমি যদি এখন কিছুক্ষণ চায়নায় কথা বলি, চাইনিজ ভাষায়, তাহলে অত ভাব ক্রিয়েট হবে না যেটা ইংলিশ ভাষায় বললে ভাবটা ক্রিয়েট হবে। ঠিক এই জন্যই মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম ইংলিশে লেখা ট্রাই করছে, এবং তিনি তার বন্ধু গৌরদাসকে চিঠিতে তিনি লেখেন, সূর্য উঠিতে ভুলিয়া যাইতে পারে, আমি ইংল্যান্ডে যাওয়ার কথা ভুলতে পারবো না, আর একবার ইংল্যান্ডে যেতে পারলে আমি শ্রেষ্ঠ কবি হবই। এবং 1849 সালে তিনি দ্য ক্যাপটিভ লেডি লিখেও ফেলেন, যদিও তিনি তার এই লেখা আলোর মুখ পায় নাই, ইংল্যান্ডের লোক তার লেখা পছন্দ করেন নাই, এবং তিনি জীবনের দ্বিতীয় পর্যায়ে আবার মাতৃভাষায় ব্যাক আসেন এবং মাতৃভাষায় কবিতা লেখা শুরু করেন। মাইকেল মধুসূদন দত্ত শুধু ইংলিশ এবং বাংলা না, তিনি 12টা ভাষা জানতো। তিনি ফার্সি, ল্যাটিন, গ্রিক, হিব্রু, তেলেগু, এরকম তিনি 12টা ভাষা জানতো এই মাইকেল মধুসূদন দত্ত। তিনি ভাষাবিদ ছিলেন আর কি। তো মাইকেল মধুসূদন দত্ত নিয়ে কথা বলা শুরু করতেই আমাদের কথা শুরু করতে হচ্ছে মহাকাব্য নিয়ে। মহাকাব্য কি, এটা আপনাকে জানতে হবে। মহাকাব্য হচ্ছে একটা দীর্ঘ বর্ণনামূলক কবিতার মাধ্যমে আপনি গল্প বলবেন, যেন তেন গল্প বলবেন, আমার গল্প বললে হবে না, বীরত্বের গল্প বলতে হবে, যে বীরত্বে একটা ঐশ্বরিক ক্ষমতা থাকবে, এবং যে বীরকে ঐশ্বরিকভাবে দেবতারা বা কেউ এসে তাকে সাহায্য করবে, এবং তার ভাষা হবে খুবই স্মার্ট, একটা কাঠামো থাকবে, এবং খুবই উন্নত মানের ভাষা হবে। এইভাবে হবে মহাকাব্য হবে বীরের কাহিনী নিয়ে, ঠিক আছে, এবং ঈশ্বরের ঐশ্বরিক জিনিসপত্র সেইখানে থাকবে। মহাকাব্যের বৈশিষ্ট্য হচ্ছে একজন নায়ক থাকবেন, এবং নায়ককে কেন্দ্র করে তার একটা আদর্শ থাকবে, তার মূল্যবোধ থাকবে, নায়কের একটা যাত্রা থাকবে যেখানে সে একটা ভ্রমণ করবে এবং মহান একটা কাজ তিনি করতে চাবেন, তার কাছে ঐশ্বরিক কিছু আসবে, তার ভিতরে প্রেম থাকবে, এবং ভাষাটা হবে খুবই কাঠামোগত। মহাভারত এবং রামায়ণ খুবই উচ্চবর্গীয় মহাকাব্য। এবং বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য লিখেছেন মেঘনাদ বধ মহাকাব্য। এই মেঘনাদ বধ মহাকাব্যকে মাইকেল মধুসূদন দত্ত নিজে মহাকাব্য বলেন নাই, তিনি বলেছেন এটা একটা ছোট মাপের মহাকাব্য, এটা এত সিরিয়াস কিছু না, ছোট মানের মহাকাব্য। কিন্তু আধুনিক যারা বাংলা সাহিত্য বিশারদ তারা বলেন এটা শুধু ভারতীয় উপমহাদেশের একটা শ্রেষ্ঠ মহাকাব্য। এটা মূলত গ্রিক রীতিতে হিন্দু পুরাণ রামায়ণের কাহিনী নিয়ে লেখা, হিন্দু পুরাণ, এবং রাজা তিম্বর মিত্র এই মহাকাব্যের ফান্ডিং করেন, এই মহাকাব্য
প্রকাশ করার ফান্ডিং করেন দেখে এই মহাকাব্যটাকে উৎসর্গ করা হয়েছেন রাজা তিম্বর মিত্র। প্রথম দিকে রবীন্দ্রনাথ এই মহাকাব্য, প্রথম জীবনে রবীন্দ্রনাথ এই মহাকাব্যটার খুব সমালোচনা করেছেন এবং রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমি মেঘনাদবধ কাব্যের অঙ্গ প্রত্যঙ্গ লইয়া সমালোচনা করিলাম না, আমি তাহার মূল্য লইয়া প্রাণের আধার লইয়া সমালোচনা করিলাম। দেখিলাম তাহার প্রাণ নাই, দেখিলাম তাহা মহাকাব্যই নয়। রবীন্দ্রনাথ বলছে এটা মহাকাব্যই না, যদিও পরবর্তী টাইমে তিনি এটার খুবই প্রশংসা করেন এবং স্বামী বিবেকানন্দ মেঘনাদ বধকে বলেছিলেন বাংলা ভাষার মুকুটমণি। এবং লেখক শুরুতে বলেছিলেন গাইব মা বীর রসে ভাসি মহাগীত। বীর রস মানে কি, এইটা পড়ার পরে আপনি বীরত্বের ফিল পাবেন, কিন্তু মূলত এখানে বীর রস না, করুণ রস, দুঃখ পাবেন আপনি লাস্টে। 9টা স্বর্গ নিয়ে লেখা এই কাব্যের নায়ক কিন্তু মহাভারতের কাহিনী নিয়ে, রামায়ণের কাহিনী নিয়ে লেখা, কিন্তু এইখানে রাম বা লক্ষণ কিন্তু নায়ক না, এইখানকার নায়ক হচ্ছে রাবণ। মেঘনাদ বধ, মেঘনাদটাকে, রাবণের ছেলে হচ্ছে মেঘনাদ, রাবণের ছেলে মেঘনাদ, এবং মেঘনাদের আর এক নাম হচ্ছে ইন্দ্রজিৎ, এবং মেঘনাদের নাম আর এক নাম হচ্ছে অরিন্দম। ইন্দ্রজিৎ, রাবণী বলা হয় তাকে। এই মেঘনাদ বধকে নিয়ে এই কাহিনী, এবং মূলত যুদ্ধ হয় হচ্ছে লক্ষণের সাথে। মেঘনাদ ছিলেন বিশাল বড় বীর, এবং লক্ষণের সাথে যুদ্ধ করার সময় কিন্তু 2বার তিনি লক্ষণকে মেরে ফেলেন, লক্ষণ পরাজিত হয়, 2বার মেরে ফেলেন। একবার ওই যে পুরা হিমালয় পর্বত তুলে নিয়ে গিয়ে তার মধ্যে একটা গাছ নিয়ে হনুমান তাকে বাঁচায় ফেলছে, আরেকবার বেঁচে গেছে, 3 নাম্বার বারও কিন্তু তিনি বেঁচে গেছেন এবং মেঘনাদকে বধ করছেন আর কি। মেঘনাদের ওয়াইফ ছিলেন হচ্ছে প্রমীলা দেবী, এবং প্রমীলা দেবী কিন্তু খুবই স্ট্রং একটা চরিত্র, স্ট্রং চরিত্র। তিনি যেভাবে স্বামীকে ভালোবাসেন, আবার সেইভাবে তিনি স্বামীকে বিপ্লবে যাইতে তিনি উৎসাহ দেন, এবং তিনি স্বামীকে তার মেঘনাদকে তিনি সেই ড্রেস পরায় দেন, যুদ্ধে যাওয়ার ড্রেস। এবং এই যে মেঘনাদ বধ কাব্যেই লিখতেছেন, ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে। ইন্দ্রজিতে জিতি তুমি, মানে মেঘনাদ তার ওয়াইফকে বলতেছেন আর কি, মেঘনাদ তার ওয়াইফকে বলতেছেন, ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধ। এবং এই প্রমীলা চরিত্রটা খুবই ইম্পর্টেন্ট, এইটা নিয়েই তিনি লেখেন হচ্ছে মেঘনাদ বধ মহাকাব্য। এইখানে নায়ক কিন্তু রাবণ। কেন নায়ক রাবণ? কেননা রাবণ কিন্তু মূলত সীতাকে ভালোবাসছে। এটা কিন্তু রামায়ণের কাহিনীর কথা বলতেছি না আমি, মেঘনাদ বধ কাব্যের। ভাই, বিষাদ সিন্ধু কিন্তু কারবালার কাহিনী নিয়ে লেখা হলেও বিষাদ সিন্ধু কিন্তু ধর্মগ্রন্থ না। এখানে অনেক কথা, অনেক রসকস, সিঙ্গারা বুলবুলি মস্তক, কিন্তু মীর মোশাররফ হোসেন উপন্যাসটাকে রসালো করার জন্য এর মধ্যে দিছে। কারবালা থেকে দামেস্কর রাস্তায় সে হিন্দু ব্রাহ্মণকে বসিয়েছে। এইগুলো কিন্তু ধর্মগ্রন্থ মানে কাহিনীর কিঞ্চিত পরিমাণ বিকৃত হবে না, এই সমস্ত জায়গায় কিন্তু কাহিনী বিকৃত হয়েছে। তার মানে এইখানে নাম, ক্যারেক্টার, প্রেক্ষাপট ঠিক থাকলেও এগুলো ধর্মগ্রন্থ না, এগুলো সাহিত্য। তো রাবণ কিন্তু এই মেঘনাদ বধ মহাকাব্যে সীতাকে ভালোবাসছে। সে সীতাকে অপহরণ করে নেওয়ার পরে কিন্তু সে চাইলে সীতাকে ভোগ করতে পারত, তা কিন্তু করেন নাই। রাক্ষস রাজ্যে নিয়ে গিয়েছে, কিন্তু সীতার প্রেম জাগ্রত করার ট্রাই করছে, সীতার ভালোবাসা পাওয়ার ট্রাই করছে। এই জন্যই রাবণ নায়ক, ঠিক আছে? এই জন্য কিন্তু ইমাম হোসেন কিন্তু এই বিষাদ সিন্ধুর নায়ক না ভাই। বাংলা সাহিত্যে নাটকের দিকে যদি চলে আসি, বাংলা সাহিত্যের নাটক 2জন লোকের হাত দিয়ে যাত্রা শুরু, দীনবন্ধু মিত্র এবং মাইকেল মধুসূদন দত্ত। নাটক কি? নাটক মূলত হচ্ছে জীবনের প্রতিচ্ছবি, যা সংলাপের মাধ্যমে, সংলাপ নির্ভর, এবং এই নাটকের একটা প্রাণ থাকবে এবং একটা সুসংগবদ্ধ কাহিনী থাকবে, জীবন বাস্তবতা থাকবে, এবং নাটক হবে কয়েকটা ভাগে ভাগ করা। সাধারণত নাটক 5 ভাগে ভাগ হয়, এটাকে 5টা অঙ্ক বলে। প্রথম অঙ্কে কাহিনী শুরু হবে,
দ্বিতীয় অঙ্কে কাহিনী ব্যক্ত হবে, প্লট তৈরি হবে, এরপরে কাহিনী উঠবে ক্লাইম্যাক্সে। ক্লাইম্যাক্সে ওঠার পরে গ্রান্তি মোচন আসবে, বুঝবে যে কি ঘটনা ঘটল, এবং লাস্ট অঙ্কে গিয়ে শেষ করে দেওয়া হবে উপসংহার। এই হচ্ছে নাটক। আর প্রহসন কি? নাটকই যদি ছোট করে করা হয় সেটা হচ্ছে প্রহসন। নাটক যদি ছোট হয়, এক অঙ্কের সাধারণত হয় প্রহসন। বাট এইখানে কিন্তু মেইন গল্পের ছলে হাস্যরসাত্মকভাবে সমাজের কোনো সমস্যা তুলে ধরা হয়, সেটাই হচ্ছে নাটক। এবং নাটক আর প্রহসনের পার্থক্যটা আপনার যা বললাম এই অনুযায়ী পার্থক্যটা একটু মিলিয়ে নেবেন আপনারা। ধরেন সমাজের একটা বহুবিবাহ একটা সমস্যা, এইটাকে আপনি ব্যঙ্গ করে আপনি বলবেন সমস্যাটা কি, ছোট করে, এটাই হচ্ছে প্রহসন। নাটকের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা হচ্ছে পৌরাণিক কাহিনী নিয়ে রচিত, এবং এই শর্মিষ্ঠা তিনজন মেইন ক্যারেক্টার, রাজা, যযাতি, শর্মিষ্ঠা এবং দেবযানী। এই যে দেবযানী, এই দেবযানী একটা বিশাল সাধুর মেয়ে, আর শর্মিষ্ঠা হচ্ছে অসুর রাজার মেয়ে। শর্মিষ্ঠা একদিন দেবযানীকে হচ্ছে ধাক্কা দিয়ে কুয়ায় ফেলে দেয়। কুয়ায় ফেলে দেওয়ার কারণে এই যে ঋষি শর্মিষ্ঠাকে অভিশাপ দেয় যে তুমি সারা জীবন দেবযানীর গুলাম হয়ে থাকবা, দাসী হয়ে থাকবা। এখন ঋষির অভিশাপ তো মানতে হবে, এবং শর্মিষ্ঠা রাজার মেয়ে হলেও সে দেবযানীর দাসী হয়ে থাকে। বাট এই টাইমে কুয়ায় যখন দেবযানী পড়ে যায়, তার চিৎকার শুনে কিন্তু রাজা যযাতি কিন্তু তাকে তুলে, এবং এই তোলার সময় কিন্তু তারা প্রেমে পড়ে যায়, এবং এক সময় তাদের বিয়ে হয়, বিয়ে হয়ে সংসার করে। কিন্তু শর্মিষ্ঠা তো দেবযানীর দাসী। এই দাসীকে দেখে আবার যযাতি একটু হালকা প্রেম অনুভব করে, তাদের মধ্যে একটা পরক্রিয়া সম্পর্ক হয়, এবং শর্মিষ্ঠা কিন্তু 2 বাচ্চার মাও হয়ে যায়। এরপরে আপনার দেবযানী যখন জানতে পারে যে তার স্বামীর সাথে এরকম ঘটনা, তখন তাদের মধ্যে একটা ঝামেলা হয়, এবং লাস্টে রাজা জানতে পারে শর্মিষ্ঠার আসল পরিচয় কী, এবং তারা 3 জন একসাথে সুখে সংসার করতে থাকে। এই হচ্ছে শর্মিষ্ঠার কাহিনী। তো শর্মিষ্ঠার একটি চরিত্র হচ্ছে শর্মিষ্ঠা। এরপরে পদ্মাবতী। এই পদ্মাবতী হচ্ছে একটা, এটাও পৌরাণিক নাটক, ম্যাক্সিমামই তার হচ্ছে পৌরাণিক নাটক। অ্যাপেল অফ ডিসকর্ড, হোমারের যে গ্রিক পুরাণের যে হোমার, সেই হোমারের যে ইলিয়াড থেকে হচ্ছে অ্যাপেল অফ ডিসকর্ড আসছে, সেইটার নিয়ে কাহিনী। অ্যাপেল অফ ডিসকর্ডে হচ্ছে ঝর্গা ফেসাদের যে দেবী এরিস, তার নাম এরিস, এই এরিসকে বিয়েতে দাওয়াত দেয় নাই। ঠিক আছে, একটা বিয়ে হবে দেবতাদের, গ্রিক দেবতাদের, এই বিয়েতে এরিসকে দাওয়াত দেয় নাই। দাওয়াত দেয় নাই কেন? যে তুই ঝর্গা ফেসাদের দেবী, বিয়ের অনুষ্ঠানে এসে ভণ্ডুল করে দিবি, তো দাওয়াত দেয় নাই। তো সে একটা স্বর্ণের আপেল পাঠাইছে। আপেলটা পাঠাইছে কার কাছে? আপেলটা পাঠাইছে সে প্যারিসের কাছে। প্যারিসের কাছে একটা আপেল পাঠাইছে, বলছে এটা তোমার যাকে পছন্দ হয় তাকে দিবা, স্বর্ণের আপেল। সে আপেলের গায়ে লেখা ফর দ্য ফেয়ারেস্ট, সবচেয়ে সুন্দরীর জন্য। এখন সুন্দরী প্রতিযোগিতায় আছে তখন 3 জন, স্বয়ং জিউসের মেয়েও আছে। কিন্তু সৌন্দর্যের যে দেবী আফ্রোদিদিকে এটা দিয়ে দিছে। এতে ভুল হইছে, সে কিন্তু হেলেনকে দেয় নাই, আফ্রোদিদিকে দিয়ে দিছে। এরপরে ধীরে 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 এটা কিন্তু মূলত তোজানের যুদ্ধ পর্যন্ত গড়াইছে, এবং ট্রয় নগরী ধ্বংস করে ফেলছে। এই অ্যাপেল অফ ডিসকর্ড, একটা আপেল নিয়ে জ্ঞানজাম বাঁধছে। ধরেন আপনি হেলেনকে না দিয়ে আফ্রোদিদিকে দিলেন আপেলটা। এখন মেয়ে তো হিংসা, মেয়ে মানুষ তো হিংসা করতে পারে বেশি। সরি, এইভাবে বলাটা ঠিক হয় নাই। ধরেন এই সাহিত্যের বিভিন্ন জায়গায় তো ধরেন মেয়ে মানুষ হিংসা, সরি কিভাবে বলবো আসলে, যাই হোক আপনারা বুঝছেন আর কি, এটা এইভাবে না বলি। তো মেয়েদের মধ্যে একটু হিংসা বিদ্বেষ এই ভাবটা বেশি থাকতে পারে। তো আফ্রোদিদিকে যখন আপনি দিয়ে ফেলছেন এবং উপরে লেখা ফর দ্য ফেয়ারেস্ট, তখন হেলেন কি রাগ করবে না? আরেকজন আছে তো সেও রাগ করবে, গ্যাঞ্জাম বেঁধে যাবে। সে যায় তার বাবার কাছে বলবে, আবার জিউসের কন্যা, গ্যাঞ্জাম বেঁধে গেছে, ঝগড়া বেঁধে গেছে। এবং প্যারিস
এই প্যারিস হচ্ছে এই পদ্মাবতী নাটকের ইন্দ্রনীল, আর হেলেন হচ্ছে পদ্মাবতী। মূলত নাম ধাম নিছে বাংলায়, বাট এইরকম এটা লেখছে। এবং এই পদ্মাবতী নাটকেই অমিত্রাক্ষর যে ছন্দ, তার সফল প্রয়োগ ঘটান মাইকেল মধুসূদন দত্ত। এরপরে কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারী একটা বড়সড় ট্র্যাজেডি। এইখানে নারীকে প্রাপ্তির যে আকাঙ্ক্ষা এবং নারীকে পাওয়ার ইচ্ছা এবং ধন সম্পদ রাজ্যের প্রতি যে লোভ, এই লোভের উপর বেস করেই হচ্ছে এই 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 জায়গার ঘটনা আর কি। ভীমসিংহ হচ্ছে উদয়পুরের রাজা, তার মেয়ে হচ্ছে কৃষ্ণকুমারী। এই কৃষ্ণকুমারীকে বিয়ে করার জন্য রাজা জগৎ সিং চিঠি পাঠাইছে, আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিন, নাইলে আপনার রাজ্য আক্রমণ করব। মানসিংহই তাই। মানসিংহ বলছে আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিন, নাইলে আপনাকে আক্রমণ করবে। এখন দুই দিক থেকে দুইজন রাজা বলছে যে বিয়ে দিন, নাইলে আক্রমণ করব। কার সাথে বিয়ে দিবে? এখন একটা দোটানায় পড়ে গেছেন পিতা, যে মেয়েকে বিয়ে দিব, রাজ্য বাঁচাবো, জনগণ বাঁচাবো, না কি করব আমি? এই মুহূর্তে কৃষ্ণকুমারী দেখছেন যে আমাকে নিয়ে যেহেতু দুই রাজার ভেতরে গ্যাঞ্জাম, সেহেতু আমিই থাকবো না। কৃষ্ণকুমারী সুইসাইড করছেন, এবং তারপরেও কিন্তু তারা রাজ্যকে দখল করতে ছাড়ে না। এই হচ্ছে কৃষ্ণকুমারীর কাহিনী। কৃষ্ণকুমারী হচ্ছে নায়িকা, এবং এইখানে ভীম সিং হচ্ছে তার বাবা। জগৎ সিং এবং মান সিং তার প্রণয় চায়, এই হচ্ছে বিষয়। এরপরে হচ্ছে মায়াকানন। মায়াকানন হচ্ছে একবারে শেষ দিকের লেখা। এইটা মূলত পৌরাণিক যুগের কাহিনী থাকলেও ম্যাক্সিমাম জিনিসটাই হচ্ছে গল্প আর কি, মানে পুরা কাল্পনিক কাহিনী আর কি। সো এটা নিয়ে এত কিছু নাই, শুধু নামটা মনে রাখেন। প্রহসন হচ্ছে ছোট নাটক, তার একটা হচ্ছে একেই কি বলে সভ্যতা। এইখানে একটা গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে এই 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 নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রর নাম ভুলে গেলাম আমি। এইখানে সরি, এই যাই হোক, আপনারা একটু নামটা দেখে নেবেন, আমি এখানে লিখিও নাই, সো মনে পড়তেছে না। আচ্ছা, এই যে এইখানে হচ্ছে আপনার মূলত হচ্ছে এই যে নবকুমার হচ্ছে এটার একটা চরিত্র। সরি, একেই কি বলে সভ্যতা মূলত হচ্ছে যারা বাবু হইছেন তখন বাবুরা একটু টাকা পয়সা হওয়ার কারণে তারা প্রচুর মদ্যপান করে, এবং প্রচুর শুধু মদ্যই পান করে না, এই মদ্যপানকে তারা প্রমোট করে, এবং তারা বেশ্যাবৃত্তিকে তারা প্রমোট করে। তারা পতিতার কাছে যায়, পতিতালয়ে যায়, এবং বিভিন্ন ধরনের অপকর্ম কুকর্ম করে। ইয়ং বেঙ্গলকে তারা একবারে নেগেটিভ দিকে নিয়ে গেছে। এই জিনিসটাই খুব ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরছে হচ্ছে এই একেই কি বলে সভ্যতায় মাইকেল মধুসূদন দত্ত। বুড়ো শালিকের ঘাড়েরও, এইটা হচ্ছে জমিদার ভক্তপ্রসাদ বাবু। এই যে যারা একটু টাকা পয়সা আছে, এরা হচ্ছে মূলত একটু মানে বেশি বিয়ে করতে চায়, নারীর প্রতি একটু লোভ বেশি। এই ভক্তপ্রসাদ বাবু তৎকালীন রক্ষণশীল হিন্দু ধর্মের কিন্তু একজন প্রতিনিধি। তিনি কিন্তু রক্ষণশীল, বাইরের দিক দিয়ে তিনি খুব রক্ষণশীল হলেও ভিতরে তার খুব মেয়েদের প্রতি তার একটা নেশা আছে। তো এর মধ্যে হানিফের স্ত্রী হচ্ছে ফাতেমা। এখন এরা তো মুসলমান, খাজনা দিতে পারে না। খাজনা দিতে যেহেতু পারে না, তখন এই ভক্তপ্রসাদের চরিত্র সম্পর্কে তো তার জানে, তার যে চাকর দারোয়ান সে তো জানে। তো তার যে পেয়াদা বলছে যে খাজনা যেহেতু দিতে পারে নাই, সে তো আপনি হানিফের স্ত্রী ফাতেমাকে আসতে বলে আপনি খাজনার টাকা উসুল করে নেন। তো যাই হোক, প্রথমে সে বলছে যে এরা তো আর এক ধর্মের, তারপরে তিনি আবার বলতেছেন স্ত্রী লোকের আবার জাত কি। যাই হোক, তাকে বলছে যে ঠিক আছে শিব মন্দিরের ওইখানে আসতে, সন্ধ্যার পরে শিব মন্দিরের। কিন্তু হানিফের কাছে যে এই প্রস্তাবটা দিছে, এটা ফাতেমা এবং হানিফ আলোচনা করছে, তারা আরও লোকজন নিছে যে আজকে ভক্তপ্রসাদ বাবুকে
কট দিয়ে দিবে। ফাতেমা কিন্তু আসছে, কিন্তু হানিফ লোকজন নিয়ে আড়ালে লুকায় আছে, এরপরে কট দিয়ে দিয়েছে, দিয়ে বিচার আচার করছে আর কি, মানিজ্যত নষ্ট করছে। এবং এই যে প্রহসনটা, এই যে বুড়ো শালিকের ঘাড়েরও মানে বৃদ্ধ বয়সেও ভক্তপ্রসাদ বাবুর যে মেয়েদের প্রতি যে একটা তার একটা ফ্যাসিনেশন, এই জিনিসটাই তুলে ধরছে, সমাজের এই চিত্রটা ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরছে মাইকেল মধুসূদন দত্ত। বুড়ো শালিকের ঘাড়েরও কিন্তু এটা তার আগে নাম ছিল না, আগে নাম ছিল হচ্ছে ভগ্ন শিব মন্দির। এবং বেলগাছিয়া নাট্যমঞ্চে এটা মঞ্চস্থ হওয়ার কথা ছিল, কিন্তু এটা মঞ্চস্থ হতে দেয় নাই, কেননা জমিদারদের প্রতিনিধিত্ব বাবু, এই ভক্তপ্রসাদ বাবুর এইরকম একটা নেগেটিভ ক্যারেক্টারে নিয়ে যদি আপনি নাটক দেখান, তাহলে তো জমিদাররা রথী মহারথীরা নাখোশ হবে, এই জন্য ইয়ে করতে দেয় নাই। তার কাব্যগুলা খুবই চমৎকার কাব্য। তার অমিত্রাক্ষর ছন্দ্রে লেখা তার কাব্য হচ্ছে তিলোত্তমা সম্ভব। এই তিলোত্তমা সম্ভব যেটা, এই যে তিলোত্তমা, এই তিলোত্তমা মানে হচ্ছে অপ্সরা। অপ্সরা মানে কি, যে সুন্দর সুশ্রী, তার নামই হচ্ছে তিলোত্তমা। এইটা মূলত মহাভারতের কাহিনী নিয়ে লেখা, এবং এই কাব্যের মাধ্যমে বাংলা সাহিত্যে ভারতচন্দ্র যুগের অবসান ঘটে। এই যে ভারতচন্দ্র রায়গুণাকার, তিনি কিন্তু 1800-র আগে খুবই প্রভাবশালী কবি ছিলেন। এই ভারতচন্দ্রের ভাব থেকে বের হয়ে চলে আসে এই তিলোত্তমা সম্ভর কাব্যের মাধ্যমে। এখানে মহাভারতের যে অসুর বা দানব, সুন্ধ এবং উপাসুন্ধ, এরা দুই ভাই, এরা দুইজনে তিলোত্তমাকে পেতে চায়, কিন্তু এই তিলোত্তমাকে পেতে গিয়ে দুই ভাই মারামারি করে এবং এক ভাই এক ভাইকে খুন করে ফেলে। দুইজনই দুইজনকে, হাবিল এবং কাবিলের মতন দুইজন দুই ভাইকে খুন করে ফেলে। এই হচ্ছে সুন্দর উপসুন্দর কাহিনী, এবং এই কাহিনী নিয়েই এই তিলোত্তমা সম্ভব কাব্য লেখা। এবং এই কাব্যে বুঝাইছে যে সুন্দরী মেয়েদের প্রেমে সবাই পড়বে, এবং এইখানে শিব এবং ইন্দ্রের মতন দেবতাও তিলোত্তমার প্রেমে পড়ছে। এরপরে হচ্ছে মূলত তার আরেকটা কাব্য হচ্ছে রাধাকৃষ্ণের প্রেমের নিয়ে লেখা, এটা হচ্ছে ব্রজঙ্গনা কাব্য। এই ব্রজঙ্গনা কাব্য কিন্তু অমিত্রাক্ষর ছন্দ্রে লেখা, এবং এইখানে হচ্ছে মূলত ব্রজধামের কথা বলছে। ব্রজঙ্গনা মানে ব্রজধান, এই যে ব্রজেশ্বরের জন্য এখন রাধা, বিরহ হচ্ছে রাধার। যমুনা পুলিনে আমি ভ্রমিক একাকিনী, হে কুঞ্জবন না পাইয়া বজেশ্বরে, আইনু হেতা সত্তরে, হে সখে দেখাও মোরে ব্রজের রঞ্জন। সে ব্রজেরে খুঁজতেছে, ব্রজে হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণকে খুঁজতেছে। বীরঙ্গনাও কিন্তু একটা মূলত ঐতিহাসিক বলতে হচ্ছে ধর্মীয় আখ্যান থেকেই লেখা। এইটা বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য। 11টা পত্র আছে, এবং এই পত্রগুলো সবসময় দিছে মহিলা পুরুষকে, এবং তার দুঃখের কথা বলছে যে হে স্বামী, হে প্রেমিক, তুমি আসো না কেন। কে লেখছে? দুষ্মন্তের প্রতি লেখছেন শকুন্তলা। গতদিন আমরা আলোচনা করছি শকুন্তলা লেখছে তার স্বামী দুষ্মন্তকে। এইটা একটা চিঠি, যদিও তারা ডাইরেক্ট লেখেন, এই চিঠি ওইভাবে লেখছেন আর কি। এই চিঠি লেখছেন মূলত মাইকেল মধুসূদন দত্ত নিজেই। সোমের প্রতি লেখছেন তারা, অর্জুনের প্রতি লেখছে দ্রৌপদী, দুর্যোধনের প্রতি লেখছে ভানুমতি। এই রকম 11টা পত্র দিয়ে এইটা জিনিসটা সাজানো। মূলত নারীর হৃদয়ের যে দুঃখ প্রেম বিরহের কথাই মূলত এইখানে ফুটে আসছে। 14পতি কবিতা হচ্ছে তার সনেট। সমগ্র 102টা কবিতা আছে। একটা সনেটে কি হয়, 14টা লাইন থাকে, ঠিক আছে। এই 14টা লাইনের প্রথম 6টা লাইন হচ্ছে ভাবের শুরু হয়, এইটাকে বলা হয় অষ্টক। আর পরের 6টা হচ্ছে ওই ভাবের শেষ হয়, এইটাকে বলা হচ্ছে ষষ্ঠক, পরিণতি আর কি। এই হচ্ছে বলা হয় হচ্ছে সনেট। পেত্রাকীয় সনেটের ভাবধারায় এটা লেখা। সনেট মূলত ইতালিতে সৃষ্টি, এবং মাইকেল মধুসূদন দত্ত 102টা সনেট লিখছেন এই কাব্যটাতে, 14 বলি কবিতাবলিতে, এবং এইটা পেত্রাকীয় সনেট। এখন আমরা যে অমিত্রাক্ষর ছন্দটা কি, অমিত্রাক্ষর ছন্দ আমরা দেখেন এখানে একটু অমিত্রাক্ষর ছন্দটা আমরা বোঝার ট্রাই করি। জাগে রথ
রথী গজ অশ্ব পদাতিক অগণ্য। দেখেন, দেখিলে রাজা নগর বাহিরে, আগের লাইনে শেষ হয়েছে পদাতিক, পরেরটা হচ্ছে বাহিরে। দেখেন লাইনে লাইনে কিন্তু মিল নাই, কবিতার মতন আপনি পড়তে যান। জাগে রথ রথী গজ অশ্ব পদাতিক অগণ্য, দেখিলা রাজা নগর বাহিরে। লাইনে লাইনে কিন্তু মিল নাই, তার মানে এক পদের শেষে, একটা লাইনের শেষে আর একটা লাইনের মিল নাই। ঠিক আছে, এই যে মিল নাই, এবং আরও একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা লাইনে 14টা অক্ষর থাকে, প্রত্যেকটা লাইনে 14টা অক্ষর বা 14টা মাত্রা। মাত্রা মানে কি, ধরেন আমাদের, এই আমাদের আমাদের দের আমাদের, এই যে এইগুলো হচ্ছে মাত্রা, মানে একবারে যেটুকু উচ্চারণ করে ফেলা যায় স্বল্প দমে যেটুকু, ওইটা একটা মাত্রা। মাত্রা মানেই কিন্তু বর্ণ না, মাত্রা মানে অক্ষর। অক্ষর আর বর্ণের মধ্যে পার্থক্য আছে, বাংলা গ্রামারে আমরা এটা জানি। এই মাত্রা হয় প্রত্যেকটা লাইনে 14টা মাত্রা থাকবে, প্রত্যেকটা লাইনে 8 মাত্রা 6 মাত্রা যোগ করে 14 মাত্রা। দেখেন, জাগে জাগে 2, রথ রথ, জাগে রথ, রথ রথ, সো 2, রথি রথি 2, গজ গজ গজ, সো 8টা হইল। এই 8টা কিন্তু মানে 8টা বর্ণ না কিন্তু, কেননা যার সাথে আকার আছে, গের সাথে একার আছে, জাগে কিন্তু 4টা বর্ণ, কিন্তু এইটাতে আপনার অক্ষর 2টা বা মাত্রা 2টা। অশ্ব অশ্ব 2, পদাতিক পদাতিক, তার মানে মোট 6টা। সো এই যে 8 আর 6 14, প্রত্যেকটা লাইনে 14টা করে মাত্রা থাকবে, প্রত্যেকটা লাইনে, এবং এক লাইনের সাথে আর এক লাইনের মিল থাকবে না, যেখানে সেখানে লাইন শেষ করতে পারবেন। আচ্ছা, এই লাইনটা শেষ হওয়ার কথা ছিল কোথায়? জাগে রথ রথী গজ অশ্ব পদাতিক অগণ্য, এইটুকু হওয়ার কথা ছিল না? পদাতিক অগণ্য, এই অগণ্যটা তো একই লাইনে হওয়ার কথা ছিল, কিন্তু পরের লাইনে চলে আসছে। লাইন যে কোনো জায়গায় শেষ হয়ে যেতে পারে এবং একটার সাথে একটার মিল থাকবে না, এই জিনিসটা। যেখানে সেখানে জ্যোতিচিহ্ন ব্যবহার করা যেতে পারে, এই জিনিসটার নামই হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ। রিটেনে এইটা আসতে পারে। ঠিক আছে, আজকে শেষ আমরা যাকে নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে পোস্টমাস্টার রায়বাহাদুর দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র রায়বাহাদুর উপাধি পেয়েছিলেন এবং পেশায় ছিলেন পোস্টমাস্টার। বাংলা সাহিত্যের নাটকের শুরুতে দীনবন্ধু রায়ের প্রভাব, মানে দীনবন্ধু মিত্রের প্রভাব খুবই 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 বেশি। তিনি নাটক লিখেছেন, নাট্যকর, এবং তিনি কমেডি লিখতেন, প্রহসনও লিখতেন। তার নাম মূলত দীনবন্ধু মিত্র ছিল না, তার নাম ছিল হচ্ছে গন্ধব নারায়ণ, তার নাম ছিল। ঠিক আছে, আপনাদের আর একটা জিনিস বলি, এর আগে কোনো দিন বলেছি কিনা জানি না, এস.এম. সুলতানের নাম ছিলেন কিন্তু লাল মিয়া। এই দীনবন্ধু মিত্রের নাম ছিল হচ্ছে গন্ধর্ব নারায়ণ। তিনি খুবই অভাবী পরিবারের সন্তান ছিলেন। ছোটবেলায় তার পড়ালেখার খুব শখ ছিল, কিন্তু অভাবের কারণে পড়তে পারেন নাই। জমিদারের সেরেস্তাদারের চাকরি করা শুরু করেন। দেন তিনি পড়ার প্রতি আগ্রহ, তিনি বাড়ি থেকে পালায়া যান, কলকাতায় চলে যান। কলকাতায় গিয়ে তিনি লেখাপড়া শুরু করেন, এবং এই লেখাপড়ার সময় তিনি অন্যের বাড়িতে গৃহ থালা বাসন মাজার কাজ করতেন এবং পড়ালেখার খরচ যোগাইতেন, এবং নতুন করে পড়ালেখা করতে শুরু করে তিনি নাম নেন দীনবন্ধু মিত্র। কলকাতায় পালায়া যাওয়ার পরে তিনি নাম নেন দীনবন্ধু মিত্র। ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকায় তিনি লেখালেখি করতেন, এবং দীনবন্ধু মিত্র সারা জীবন খুব পরিশ্রম করছেন। পোস্টমাস্টারের চাকরিতে তাকে বিভিন্ন জায়গায় তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় তাকে শুধু ট্রান্সফার করা হয়েছে, কেননা তিনি ইংরেজের এগেনস্টে লিখতেন। এই যে এত ট্রান্সফার করার যন্ত্রণা, কাজ এবং এত পরিশ্রম করার কারণে তিনি খুব অল্প বয়সে মারা যান, এবং অতিরিক্ত পরিশ্রমজনিত কারণে তিনি অসুস্থ হন এবং মাত্র 43 বয়সে তিনি মারা যান। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নিয়ে কথা না বললেই নয়, বাংলা সাহিত্যের নাটক ইতিহাসের পুরা চেঞ্জ করে দিছে এই নীল দর্পণ।
ঢাকা থেকে প্রকাশিত প্রথম কোনো গ্রন্থের নাম হচ্ছে নীলদর্পণ। এই নীলদর্পণের কাহিনীটাও বাংলাদেশের মেহেরপুর অঞ্চলের কাহিনী। এই নীলদর্পণের মূলত নাম ছিল নীলদর্পণম নাম নাটকম নীলদর্পণম নাম নাটকম, এই ছিল নাম। নীলকররা এই অঞ্চলে যে নীল চাষ করত এবং এই নীল চাষ করার যে মানুষের যিনি শোষণ করতো, এরা জমি দখল নিত, এই বিভিন্ন মানুষকে নীল চাষ করতে বাধ্য করতো, টাকা পয়সা দিত না, অত্যাচার করত, সেটাই হচ্ছে এই মূলত এই নাটকের প্রধান ইয়ে। এই অনেকে মনে করেন এই নাটকের অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত দ্য ইন্ডিয়াগো প্লান্টিং মিরন নামে, বাট এইটার সরাসরি কোনো ভিত্তি নাই যে মূলত এটা মাইকেল মধুসূদন দত্তই করছে, বাট আমরা শিখি এটা করছে। বাট এই নাটকটা কিন্তু দীনবন্ধু মিত্র নিজের নামে প্রকাশ করেন নাই, তিনি ছদ্মনাম ব্যবহার করেছিলেন। এবং ছদ্মনামটা কত বড় ছদ্মনাম দেখেন, ছদ্মনাম হচ্ছে নীলকর বিষদর দংশন কাতং পজানিকর খেক্ষরং কেনাচিত পথিক ছদ্মনাম। এত বড় নাম আমি পড়তে পারলাম না, আপনারা একটু পড়ে নিয়েন আর কি। বিশাল একটা ছদ্মনামে তিনি এই নামটা লিখছেন আর কি, ছদ্মনামে তিনি এই নাটকটা লিখছেন। এবং তিনি জানেন নিজের নামে লিখলেই গ্রেপ্তার হবেন। শুধু তা না, জেমস লং এই নাটকটা প্রকাশ করেছিলেন, তার নামে কেস হয়েছিল এবং তিনি জরিমানা দিতে হয়েছিল, এবং এই জরিমানাটা দিয়েছিলেন কালীপ্রসন্ন সিংহ। নীলদর্পণ নাটকটা মূলত একটা উদ্দেশ্য প্রণীত নাটক, একটা উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছিল এবং উদ্দেশ্য বাস্তবায়ন হয়েছিল। উদ্দেশ্য হচ্ছে ইংরেজদের স্বার্থপরতা ত্যাগ করতে হবে, এইটা ছিল একটা উদ্দেশ্য। নিরাশ্রয় প্রজাদের যেন মঙ্গল হয় এবং বিলাতের যেন মুখ রক্ষা হয়, বিলাত ইংরেজদের যেন মুখ রক্ষা হয়। নীলদর্পণ মানে নীলকরদের কোষ্ঠাঘাত থেকে যেন আমরা মুক্তি পাই, এবং এইটা কিন্তু হয়েছিল। এবং এই নাটকের ইংলিশ অনুবাদ ইংরেজ পার্লামেন্টে পড়ে শোনানো হয়েছিল যে এই রকম নাটক লেখা হয়েছে, তার মানে নীলকররা এইটা করতেছে। এই জন্য ব্রিটিশ সরকার নীল কমিশন বসিয়েছিলেন যেন নীলকরদের উপর পর্যবেক্ষণ করা হয়, তারা যেন জুলুম করতে না পারে। এই নাটকের একটা চরিত্র হচ্ছে নবীন মাধব, গোলক বসু। এই নবীন মাধব হচ্ছে মেইন বিপ্লবী চরিত্র, গোলক বসু, কেনি সাহেব হচ্ছে মেইল নীলকর। এবং এই কেনি সাহেবের কথা না বিভিন্ন জায়গায় চলে আসছে, আপনারা মীর মশাররফ হোসেনের জীবনী পড়লে কেনি সাহেবের কথা চলে আসবে, এখানে দেখবেন কেনি সাহেব। এবং এই কেনি সাহেবকে নিয়ে আপনি পাবেন হচ্ছে বিভূতিভূষণের, যদি আপনি ইসামতি পড়েন সেখানেও কেনি সাহেব চলে আসবে, নীলকরদের। এবং এত অত্যাচার করছেন কেনি সাহেব, এবং এই কেনি সাহেব কিন্তু জীবনের শেষের দিকে কিন্তু মানে সুইসাইড করে মারা যায় একটা হাসপাতালে, কলকাতার হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় সুইসাইড করে মারা যায়। এবং তার যে প্রাসাদ, ঘর ভাঙি বাড়ি সব পদ্মায় ভেঙে নিয়ে চলে যায়। পরিণতি হয়েছিল কেনি সাহেবের এরকম। এই নীল কমিশন গঠন করার পরেও কিন্তু বেশি দিন নীলকরদের অত্যাচার সহ্য করতে হয় নাই, কেননা বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে আর্টিফিশিয়াল নীল তৈরি হয়েছে। সো তখন আর নীল চাষ বন্ধ হয়ে গেছে, ধীরে ধীরে নীলকরদের অত্যাচারও বন্ধ হয়ে গেছে। এই জিনিসটাই ফুটে উঠছে নীলদর্পণে। এবং এই নীলদর্পণ যখন মঞ্চায়িত হয় তখন এই কেনি সাহেবের এই যে অত্যাচার দেখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এত হয়ে গেছিল, মনে হচ্ছিল যে কেনি সাহেব সামনেই, তিনি তার জুতা খুলেই স্টেজে মেরেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার প্রহসনের ভেতরে আমরা বলতে পারি বিয়ে পাগল বুড়ো। এই বিয়ে পাগল বুড়োটায় কিন্তু মূলত এই যে বুড়ো শালিকের ঘাড়ে লো, এইটা দ্বারা প্রভাবিত হয়ে তিনি লেখছেন। রাজীব লোচন নামক একজন বুড়ো, সে খালি বিয়ে করতে চায়, তবে এলাকার যুবকরা তাকে বলে যে তোমাকে একজন ইয়ং মেয়ের সাথে বিয়ে দিব, এরকম করে বিয়ের প্রস্তাব দেয়। এবং বিয়ের অনুষ্ঠানে, আসলে বিয়ে না, আসলে ওইরকম মেয়ে নাই, বিয়ের অনুষ্ঠান নিয়ে তাকে একবারে নাস্তা নাবুদ করে ছেড়ে দেয়। এইটাই হচ্ছে মূলত হচ্ছে এই বিয়ে পাগল বুড়োর কাহিনী। সধবার একাদশী তার একটা প্রহসন। এই সধবা মানে কি, মানে আপনি যদি একজন সতী স্ত্রী হন তাহলে আপনি সধবার একাদশী মানে কি জানেন? একাদশী মানে একা থাকা,
আমি আসলে ডিটেলস বলতে পারতেছি না, বাট একাদশীর টাইমে কোনো হিন্দু ধর্মে যখন একাদশী করে তখন কোনো ওয়াইফ স্বামীর সাথে মিলিত হন না। তো তখন এই স্বামীরা কিন্তু সমাজের উচ্চবর্গের এরা পতিতালয়ে যায়, মদ্যপান করে, এরকম বিভিন্ন খারাপ কাজ করে আর কি। এখানে অটল নামক একজন মূলত হচ্ছে এই চরিত্রে সেই কাজগুলা করে। এইটা নিয়েই সধবার একাদশী লেখা, মূলত এটাকে সমালোচনা করা হয়েছে। এই যে বিভিন্ন মেয়েকে যাওয়া, মেয়েদেরকে যে এই এই অটল যে সেও কিন্তু তার বাসায় একটা রক্ষিতা রাখে, বাড়িতে রক্ষিতা রাখে। আবার এই যে মুখ্য চরিত্র হচ্ছে নিমচাঁদ, এবং নিমচাঁদেরও ভেজাল আছে আর কি। এইগুলা নিয়েই সধবার একাদশী লেখা। জামাই বাড়িক যেটা মূলত আগের যুগের অকম্মা ছেলেরা ঘরজামাই থাকতো, এই ঘরজামাই থাকার বিষয় আশয় নিয়ে মূলত হচ্ছে এটা লেখা জামাই বাড়িক। এবং এইটা মূলত স্ত্রী প্রধান একটা প্রহসন, যেখানে জামাইদেরকে সমালোচনা করা হয়েছে এবং জামাইরা যে ঘরজামাইদের আর কি, এই হচ্ছে জামাই বাড়িক। তাহলে বিয়ে পাগল বুড়ো, সধবার একাদশী, জামাই বাড়িক, দীনবন্ধু মিত্রের প্রহসন, এইটা আপনাকে মনে রাখতে হবে। তার আরও কিছু মিলনাত্মক নাটক আছে, এর মধ্যে লীলাবতীর নামটা মনে রাখতে হবে, এবং আপনারা নবীন তপস্বিনী নামটা মনে রাখার ট্রাই করবেন। অনেকেই সমালোচকরা বলে যে দীনবন্ধু মিত্র তার লেখার মধ্যে অশ্লীলতা নিয়ে আসছে, এইরকম মানে অ্যাডাল্ট ব্যাপার স্যাপার নিয়ে আসছে। আবার অনেকেই মনে করে যে সমাজের আসল প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে এই দীনবন্ধু মিত্র আসলে এইগুলো নিয়ে আসছেন। তো আমরা একবারে শেষের দিকে চলে আসছি। আমরা মাইকেল মধুসূদন দত্ত নিয়ে জানলাম, আমরা আমাদের কাজী নজরুল নিয়ে জানলাম, আমরা জসীমউদ্দিন নিয়ে জানলাম, এবং আপনাদের আজকে গতদিন আপনারা জসীমউদ্দিনের রূপাই এবং সাজুর গল্প শুনিয়েছিলাম। সাজুর নাম কিন্তু আসলে সাজু না, সেজো মেয়ে। বড় মেয়ের পরে মেজো মেয়ে, তারপরে সেজো মেয়ে, এখন সেজো মেয়ে, এই জন্য তার নাম সাজু। আজকে আমরা দীনবন্ধু মিত্র নিয়ে পড়লাম, আমরা বঙ্কিমচন্দ্র নিয়ে পড়লাম, আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে জেনেছি, আমরা বেশ রথী মহারথীদেরকে নিয়ে জেনেছি। আমরা বইটা পড়ব, বইটা পড়ার পরে আমরা যারা প্রিলি দিব তারা ডাইজেস্টে পড়ব, এবং আলোচনাটা মাথায় রাখব, কিছু কোট মনে রাখার ট্রাই করব, লেখাটাকে সুন্দর করে উপস্থাপন করব। বিলিভ ইট অর নট, সিভিল সার্ভিস প্রিপারেশন নিতে গিয়ে সাহিত্যে যদি আপনি ভালো করতে পারেন ভাই, আপনি অনেক দূর যাবেন, অনেক দূর যাবেন। এবং সাহিত্যের মজা যদি আপনি বুঝতে পারেন, বাংলায় ভালো না মার্ক ক্যারি করবেন, আর বাংলায় ভালো মার্ক ক্যারি করা মানে আপনি অনেক উপরের দিকে চলে যাবেন। সো সবাই ভালো মতন এটা পড়ার ট্রাই করবেন। আজকে আমরা অনেকক্ষণ আলোচনা করে ফেলছি, প্রায় 2 ঘন্টা। সো আজকে আমরা আর আজকে আমি আসলে নাটকে কিভাবে অমিত্রাক্ষর ছন্দ, নাটকের সংলাপের মধ্যে অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করা হয় নাটকের সংলাপে, আমরা আজকে আর কোশ্চেন নিব না। পরের দিন আমরা কোশ্চেন নিয়ে কথাবার্তা বলবো। আপনারা এভাবে পড়তে থাকেন, আলোচনার কথা মনে রাখবেন। আলোচনা যখন ডাইজেস্টে গিয়ে পড়বেন তখনও আপনি এই আলোচনাকে মনে করার ট্রাই করবেন, আর ডাইজেস্ট পড়ার আগে রিটেনের বইটা পড়ে নেবেন। সবাই ভালো থাকবেন, বাংলা সাহিত্যে আপনার যাত্রা শুভ হোক, সবার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। বাংলাদেশ চিরজীবী হোক। শুভরাত্রি।